আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বুকিশ স্টাডি এসএসসি প্রিমিয়াম কোর্স। এই কোর্সে আমরা তোমাদের জন্য নবম দশম শ্রেণীর সকল বিষয়ের লেকচার তোমাদের ফ্রিতে প্রোভাইড করব। তুমি যদি বইয়ের অধ্যায়গুলো একবার নাও পড়ে থাকো, তাও আমাদের ভিডিওগুলো দেখলে একদম সুন্দরভাবে বুঝে যাবে। তাই এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম সিয়ামুল হক। পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকাতে এবং একাডেমিক প্রোগ্রামে জীববিজ্ঞান 11 এবং 12 এই লেকচারটা নিয়ে এসেছি। বিগত দিনেও আমি তোমাদের সাথে ছিলাম এবং ওই দিন আমরা অনেক মজা করে অনেক বুঝে বুঝে পড়েছিলাম। তো আশা করি তোমরাও যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, খুব অল্প সময়ের মধ্যে আজকে আমাদের যে চ্যাপ্টারটা নাম হচ্ছে কোষ বিভাজন, খুব সুন্দর করে আমরা আয়ত্ত গিয়ে কি করে ফেলবো। হ্যাঁ, B11 আজকে আমরা পড়বো কোষ বিভাজন কি, এর প্রকারভেদ, মাইটোসিস এবং মাইটোসিসের বিভিন্ন পর্যায়। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো প্রথমত কোষ বিভাজন আসলে জিনিসটা কি, কেন হচ্ছে এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, চিন্তা করো তুমি যখন ছোট ছিলা, একদম ছোট ছিলা, তখন তোমার সাইজ কেমন ছিল, আর এখন তুমি দিন দিন বড় হচ্ছ, তাই না? এখন প্রশ্ন হচ্ছে তুমি যখন বড় হচ্ছ, তোমাকে এই বড়টা আসলে কে করতেছে? প্রতিদিন রাত্রে কেউ এসে তোমাকে টানতেছে? ব্যাপারটা এরকম না। তোমার শরীরে যে কোষগুলো আছে, সেই কোষগুলা কি হচ্ছে জানো? এই যে কোষগুলা, তোমার শরীরে এরকম কোষ আছে না? এই কোষগুলা একটা কোষ থেকে দুইটা কোষ হচ্ছে, এই কোষটাও ধরো একটা থেকে দুইটা কোষ হচ্ছে, এই কোষটাও একটা থেকে দুইটা হচ্ছে, এইটাও কি একটা থেকে দুইটা কোষ হচ্ছে। এইভাবে করে করে তোমার শরীরের কোষগুলা প্রতিনিয়ত হচ্ছে গিয়ে কি বিভাজিত হচ্ছে, যার কারণে ওভারঅল তোমার শরীরের যে হচ্ছে গিয়ে কি আয়তন, সেটা হচ্ছে গিয়ে কি বেড়ে হচ্ছে গিয়ে কি যাচ্ছে। ঠিক আছে, এবং তোমাদেরকে শুরুতেই আজকে একটা কনসেপ্ট আমি বুঝাই রাখি। হ্যাঁ, ধরো এই যে হচ্ছে একটা বাবা, ঠিক আছে, একজন বাবা, আর এই যে হচ্ছে একজন মা। এখন বাবা মানে একজন পুরুষ, তার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যেই 2 সেট করে ক্রোমোজোম আছে। প্রত্যেকটা কোষের মধ্যে কয় সেট করে ক্রোমোজোম আছে? 2 সেট ক্রোমোজোম। 2 সেট ক্রোমোজোম মানে কি জানো? ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় আছে। কি বলতো, এরকম জোড়ায় জোড়ায় হচ্ছে গিয়ে কি ক্রোমোজোম গুলা আছে। ঠিক আছে, আর এক সেট ক্রোমোজোম মানে ক্রোমোজোম যদি একা একা থাকে। ঠিক আছে, তো বাবার শরীরের তার সাধারণ কোষক, তার জননমাতৃ কোষ, সবগুলাই কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি এরকম ডিপ্লয়েড কোষ। ঠিক একই রকম ভাবে মার শরীরের প্রত্যেকটা কোষও কি বলতো এরকম জোড়ায় জোড়ায়, মানে কোষের ভিতরে ক্রোমোজোম গুলা কি বলতো এরকম জোড়ায় জোড়ায় হচ্ছে কি আছে, তাই না? ক্রোমোজোম গুলা কিভাবে আছে বলতো? কোষের ভিতরে জোড়ায় জোড়ায় হচ্ছে কি আছে। এটাকে আমরা কি বলতেছি বলতো? ডিপ্লয়েড কোষ। কি বলতো? ডিপ্লয়েড কোষ। তার মানে আমরা এইটুকু কিন্তু বুঝতে পারতেছি, আমাদের কোষের ভেতরে ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় থাকলে সেটাকে আমরা কি বলি বলতো? ডিপ্লয়েড ক্রোমোজোম। আর যদি ক্রোমোজোম গুলা ধরে এরকম কোষের ভিতরে একা একা থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলি বলতো হচ্ছে কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তো ধরো এইটা হচ্ছে বাবার বডির জনন মাতৃকোষ। কি বলতো? জনন মাতৃকোষ। হ্যাঁ, এইটা হচ্ছে মার শরীরের কি বলতো জনন মাতৃকোষ। এইবার এদের শরীর থেকে ফার্স্টে কি হয় জানো? বাবার বডির এই জনন মাতৃকোষ থেকে ফার্স্টে একটা কোষ তৈরি হয়। এই কোষের মধ্যে ক্রোমোজোম গুলা কি দেখো তো একা একা আছে, তাই না? এই যে ক্রোমোজোম গুলা একা একা আছে এবং ক্রোমোজোম গুলা অর্ধেক হয়ে গেছে। তোমরা বলো তো এটাকে আমরা ডিপ্লয়েড বলবো নাকি হ্যাপ্লয়েড বলবো? একটু কমেন্টে আমাকে একটু অ্যান্সার করো তো, এটাকে আমরা ডিপ্লয়েড বলবো নাকি হ্যাপ্লয়েড বলবো? আচ্ছা, স্পিকারটা একটু কাছে নিব। ওকে, এটাকে আমরা হ্যাপ্লয়েড বলবো নাকি ডিপ্লয়েড বলবো বলো তো? হ্যাপ্লয়েড বলবো। ভেরি গুড। এই যে মার শরীরে, তাহলে বাবার শরীর থেকে একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হইলো। এই হ্যাপ্লয়েড কোষ, এটার নাম হচ্ছে গ্যামেট। কি বলতো? গ্যামেট। এটার নাম কি? গ্যামেট। আবার মার শরীরেও কি হলো বলতো? একটা হ্যাপ্লয়েড হচ্ছে কি কোষ হইলো। ঠিক আছে, এটাও কিন্তু কি বলতো একটা হ্যাপ্লয়েড কোষ। এইবার এরা দুইজন একসাথে যুক্ত হয়ে নতুন একটা কোষ তৈরি করলো। ঠিক আছে, এই কোষের মধ্যে আবার ক্রোমোজোম গুলো কি আছে বলতো? জোড়ায় জোড়ায় হচ্ছে গিয়ে কি আছে। তার মানে এইটা কি ডিপ্লয়েড কোষ। ধরো এইটাই হচ্ছে গিয়ে কি তোমার শরীরের আমার শরীরের প্রথম যে কোষটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে জাইগট। কি বলতো? জাইগট। ঠিক আছে, এবং তোমরাই বলো তাহলে এই জাইগটটা আবার হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড। দেখো তোমার বাবার ছিল ডিপ্লয়েড, মার ছিল ডিপ্লয়েড, এরপরে গ্যামেট মানে কি শুক্রাণু বা ডিম্বাণু হইলো কি হ্যাপ্লয়েড। এদের মিলনের ফলে তুমি যে তৈরি হয়েছো বা আমি যে তৈরি হয়েছি যেই কোষটার মাধ্যমে, নাম কি? জাইগট। ওইটা আবার কিন্তু কি বলতো? ডিপ্লয়েড, তাই না? এইবার এই যে জাইগট, জাইগটের এই কোষটা আবার কি হবে বলতো? বারবার হচ্ছে বিভক্ত হবে। এইটা বারবার বিভক্ত হয়ে কি করবে জানো?
এইরকম একটা মানুষের মতো একটা শেপ হচ্ছে গিয়ে কি তৈরি করবে, ঠিক আছে, যে অনেকগুলা কোষ বিভক্ত হয়ে মাথা তৈরি করতেছে, হাত তৈরি করতেছে, ঠিক আছে, পা হচ্ছে তৈরি করতেছে। তার মানে আমাদের বডির প্রত্যেকটা কোষও কিন্তু আবার কি বলতো ডিপ্লয়েড কোষই হচ্ছে গিয়ে কি হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমাদের বডির শুরুটা হয়েছিল কিন্তু কোন জায়গা দিয়ে বলতো, জাইগোট দিয়ে। এবং তোমরা বলো জাইগোট কয়টা কোষ, একটা কোষ নাকি দুইটা কোষ, বলো তো? একটা কোষ, ঠিক আছে। জাইগোট কয়টা বলতো? একটা কোষ, তাই না? জাইগোটের কোষ একটা, জাইগোটের কোষ একটা, সেই কোষটাই বারবার বিভক্ত হয়ে কি তোমার আমার শরীর তৈরি করছে। এই যে বারবার বিভক্ত হইছে, এইটাকে আমরা বলি কি বলতো, কোষ বিভাজন। তাহলে আশা করি আমরা হচ্ছে এই হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, জাইগোট এই শব্দগুলো বুঝতে পারছি। এবং আমাদের শরীরের সব কোষগুলো কি বলতো ডিপ্লয়েড, কিন্তু যেগুলো গ্যামেট, গ্যামেট মানে কি জানো? শুক্রাণু, কি বলতো? শুক্রাণু বা ডিম্বাণু। ছেলেদের ক্ষেত্রে কি তৈরি হয়? শুক্রাণু। আর মেয়েদের ক্ষেত্রে কি তৈরি হয়? ডিম্বাণু। এই দুজন কিন্তু কি বলতো হ্যাপ্লয়েড কোষ, ঠিক আছে। ওকে, তো এইবার হচ্ছে গিয়ে কি দেখো, ওটাই বলা আছে যে বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি একটা স্বাভাবিক প্রক্রিয়া। তোমার আমার শরীরে এই যে কোষ বিভাজন হচ্ছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং অতি গুরুত্বপূর্ণ। কেন বুঝতে পারছো? কারণ তোমার আমার শরীরের যে দৈহিক বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা কিন্তু কে করতেছে? কোষ বিভাজন করতেছে। আবার তুমি চিন্তা করো, আজকে তোমার কোথাও লেগে তোমার হাতে এটুকু কেটে গেল, এই কাটা জায়গাটা কোষগুলো কি নষ্ট হয়ে গেছে? কয়েকদিন পরে কি কাটা জায়গাটা শুকায় যাবে, আবার নতুন কোষ দ্বারা পূরণ হবে। এই নতুন কোষগুলা কি তুমি বাজার থেকে কিনে আনছো? না, কেউ তোমাকে গিফটও করে নাই। এই পাশের কোষগুলাই বিভক্ত হয়ে কি বলতো মানে বিভাজিত হয়ে হয়ে এই জায়গাটা পূরণ করে ফেলবে। তার মানে এইখানেও কি হচ্ছে? কোষ বিভাজন হচ্ছে, ঠিক আছে। এবং নিষেকের পরে, নিষেক মানে কি জানো? এই যে গ্যামেট, শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু, এদের যে মিলন, এদের যে কি হয় বলতো মিলন হয়, সেই মিলনটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে সেই মিলনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি নিষেক। এরপরে একটা কোষ তৈরি হয়, তাই না, যার নাম কি জাইগট। এইখান থেকেই বারবার কোষ বিভক্ত হয়ে হয়ে পূর্ণাঙ্গ একটা মানুষ হচ্ছে গিয়ে কি তৈরি করে, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছো। আচ্ছা, হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে গিয়ে কি, এই যে কোষের ভিতরে ক্রোমোজোম গুলা যদি একা একা থাকে, মানে একা, হ্যাপ্লয়েড মানে একা, হ্যাপ্লয়েড মানে এন, ঠিক আছে। এই যে দেখো এখানে ক্রোমোজোম গুলা কিন্তু ও কিন্তু একা একা আছে, কিন্তু এখানে কি বলতো জোড়ায় জোড়ায় আছে। যে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকাকে আমরা বলি ডিপ্লয়েড, আর ক্রোমোজোম একা একা থাকলে সেটাকে আমরা কি বলি? হ্যাপ্লয়েড বলি, ঠিক আছে। ওকে, আচ্ছা অহনা, এই যে হ্যাঁ অহনা বলে দিলাম তোমার নাম, তুহিন, তারপর হচ্ছে নোমান, তারপর হচ্ছে রহিমান, তারপর হচ্ছে নবনীতা, অনুভব, শুভ, ইলিয়াস, সেটা হচ্ছে গিয়ে কি অনুভব, অরিন, ঠিক আছে। অনেকেই হচ্ছে গিয়ে আমাদের সাথে হচ্ছে গিয়ে কি আছে, তোহার পরীক্ষা চলতেছে, ওর পরীক্ষার আমি হচ্ছে ততদিন হচ্ছে ক্লাস নিব, ঠিক আছে। তো তাহলে আমরা এই দুটো লাইনের মানে কি বুঝতে পারছি। এইবার দেখো কোষ বিভাজনের প্রকারভেদ শোনো। তাহলে কোষ বিভাজন কি সেটা তো আমরা বুঝতে পারলাম। আমাদের শরীরে কোষ বিভাজন দুই প্রকার আমরা দেখতে পারি। কি কি? একটার নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আরেকটার নাম কি বলতো মিওসিস। এবং এই মাইটোসিস মিওসিস দুইটাই হচ্ছে গিয়ে কি মানুষের শরীরে বলো, তারপর হচ্ছে কোনো গাছপালা বলো, সবার শরীরে হচ্ছে গিয়ে কি দেখা যায়। হ্যাঁ, তো মাইটোসিস, মাইটোসিসের মানে কি জানো? মাইটোসিসের মানে হচ্ছে সমীকরণ, কি বলতো, কি বলছি? সমীকরণ। সমীকরণের মানে কি বলতে পারবা? সমান, কি বলতো? সমান। এর মানে কি জানো? ধরো এই কোষটা, এই যে এক্স নামক একটা কোষ, এ বিভক্ত হয়ে, এ বিভক্ত হয়ে কি করবে বলতো? নতুন দুইটা কোষ তৈরি করবে। এই এক্স নামক কোষটা বিভক্ত হয়ে নতুন ওয়াই এবং জেড নামে দুইটা কোষ তৈরি করছে। এবং মজার ব্যাপার কি জানো? এই এক্স কোষ আর ওয়াই কোষ এদের আকৃতি সমান হবে, কি বলতো? এই যে ফার্স্ট অফ অল এই যে আকৃতি, কি বলতো? আকৃতি কি বলতো? সমান হবে। এক্স আর ওয়াই এদের আকৃতি কি বলতো? সমান হবে। এরপরে এই এক্স এর ভিতরে ধরো 46টা ক্রোমোজোম আছে। কয়টা বলতো? 46টা ক্রোমোজোম আছে। তাহলে ওয়াই এর ভিতরেও 46টা ক্রোমোজোম থাকবে। আবার জেড এর ভিতরেও কয়টা বলতো? 46টা। মানে মাইটোসিস মানে হচ্ছে সমান। মানে কি জানো? যেই কোষটা বিভক্ত হবে তাকে আমরা বলি মাতৃকোষ। কি কোষ বলতো? মাতৃকোষ। আর যেই কোষগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি অপত্য কোষ। কি কোষ বলতো? অপত্য কোষ। তার মানে মাইটোসিসের মানে হচ্ছে যেই কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষ এদের মধ্যে আকৃতি সমান থাকবে এবং কি থাকবে বলতো? ক্রোমোজোমের সংখ্যা, কি বলতো? ক্রোমোজোমের সংখ্যাও কি থাকবে? সমান থাকবে। সেইটাকে আমরা কি বলি? মাইটোসিস কোষ বিভাজন। এবং মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে তোমরাই বলো? এই যে কয়টা কোষ তৈরি হইলো? এখানে দুইটা হচ্ছে গিয়ে কি কোষ
তৈরি হইলো। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝো না? আচ্ছা আবার বুঝাই দিচ্ছি। মাইটোসিস, মাইটোসিস কথাটার অর্থ হচ্ছে সমান। কি বলতো? সমান। যেই কোষ বিভাজনে মাতৃকোষ মানে যেই কোষের বিভাজন হবে সেই কোষটা এবং উৎপন্ন নতুন কোষ যেটাকে আমরা বলি অপত্য কোষ, এই যে উৎপন্ন অপত্য কোষ এবং মাতৃকোষ এদের আকার সমান থাকবে। মানে ধরো আমার বডি থেকে নতুন দুইটা বডি তৈরি হবে, ওই দুইটা বডির আকার আর আমার আকার কি বলতো সেম থাকবে। এবং মায়ের কোষে মানে যেই কোষটা বিভক্ত হচ্ছে সেই কোষের মধ্যে যতগুলা ক্রোমোজোম থাকবে নতুন কোষের মধ্যেও কি থাকবে? ততগুলো ক্রোমোজোম থাকবে। সেই কোষ বিভাজনকে আমরা কি বলতেছি? মাইটোসিস, কোষ বিভাজন। মাইটোসিস শব্দের তো সমান। খেয়াল করো এখানে যেই কোষটা বিভক্ত হচ্ছে আর যেই কোষগুলো তৈরি হচ্ছে তার আকারটা কি বলতো সমান থাকতেছে এবং ক্রোমোজোমের সংখ্যাও কি থাকতেছে বলতো সমান থাকতেছে। দেখে এটাকে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন বা কি সমান কোষ বিভাজন বা কি মাইটোসিস কোষ বিভাজন। বুঝা গেছে? ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে মাইটোসিস আর ওইটার নাম হচ্ছে মিওসিস। এটাকে মায়োসিস বলো মিওসিস বলো একই কথা, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করলে এক এক রকম হচ্ছে কি হয়ে যায়। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে মাইটোসিস কোষ বিভাজন কি? তাহলে মাইটোসিস কোষ বিভাজনের তিনটা কথা খুবই গুরুত্বপূর্ণ। কি? একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে তোমরাই বলো? একটা কোষ থেকে কয়টা কোষ হবে? এই কমেন্ট বক্সে বলো। একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? বলো বলো। একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? দুইটা কোষ তৈরি হবে। আবার মা কোষ মানে যেই কোষটা বিভক্ত হয়েছে আর নতুন যে কোষগুলো তৈরি হয়েছে এদের আকার আকৃতি কি থাকবে? সমান থাকবে। ক্রোমোজোমও কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে, এই তিনটা কথা আমাকে হচ্ছে কি এখানে বলতে হবে। এরপরে হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন বা মায়োসিস। তুমি মিওসিস বলো মায়োসিস বলো একই কথা, কোনো সমস্যা নাই, তোমাদের বইতেই দুইটা জিনিস বলা আছে। ঠিক আছে, মিওসিস মানে কি জানো? কি লিখছি দেখো তো বোর্ডে? হ্রাসমূলক। কি বলতো? হ্রাসমূলক। হ্রাস মানে কি জানো? কমে যাওয়া। কি বলতো? কি? হ্রাসমূলক মানে কি বলতো? হচ্ছে কমে যাওয়া। এইখানে হবে কি দেখো, এই যে ধরো একটা মাতৃকোষ, এই যে একটা কি কোষ বলতো? একটা মাতৃকোষ। মাতৃকোষ মানে যেই কোষটা বিভক্ত হবে। এই মাতৃকোষের এই যে হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে ধরো ক্রোমোজোম আছে দেখো তো কয়টা? ক্রোমোজোম আছে কয়টা? 4টা। এই মাতৃকোষ থেকে মিওসিস হইলে এইখানে নতুন কোষ কয়টা তৈরি হবে দেখো তো? নতুন 1 2 3 4টা কোষ তৈরি হবে এবং প্রত্যেকটা কোষের আকার কিন্তু এর থেকে অনেক ছোট হবে এবং প্রত্যেকটা কোষের ভিতরে দেখো তো কয়টা করে ক্রোমোজোম থাকতেছে? কয়টা করে ক্রোমোজোম? দেখো তো 2টা করে ক্রোমোজোম। তাহলে খেয়াল করে এখানে কি ঘটনা হইলো। ঠিক আছে, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে 4টা 1 2 3 4 4টা হচ্ছে নতুন কোষ তৈরি হয়েছে। প্রত্যেকটা কোষের আকৃতি কি তার মাতৃকোষের অপেক্ষা কি বলতো অনেক ছোট হয়েছে এবং প্রত্যেকটা নতুন কোষের ভিতরে যে ক্রোমোজোম সংখ্যা সেটা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে? একদম অর্ধেক হয়ে গেছে। কিরকম ভাবে বুঝলাম? দেখো এখানে আমি টোটাল কয়টা ক্রোমোজোম লিখছিলাম দেখো তো? এখানে এখানে কয়টা ক্রোমোজোম ছিল? 4টা। আর এইখানে কয়টা করে আছে বলতো? এরও 2টা ক্রোমোজোম আছে, এরও 2টা ক্রোমোজোম আছে, এরও 2টা ক্রোমোজোম আছে, এরও কয়টা ক্রোমোজোম আছে? 2টা ক্রোমোজোম। তার মানে খেয়াল করো মিওসিসে কি বলতো আকারটাও ছোট হয়ে যাচ্ছে আবার ক্রোমোজোমের সংখ্যাও কি কমে যাচ্ছে না? অর্ধেক হয়ে যাচ্ছে না? এই জন্যই মিওসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজনকে আমরা হ্রাসমূলক কোষ বিভাজন বলে থাকি। ঠিক আছে, হ্যাঁ তুহিন তোমার নাম বলে দিলাম যে তুহিন তোমার নাম। ঠিক আছে, কুইজ দিব। হ্যাঁ তুহিন আগে তো পড়াই নিব, তারপর তো কুইজ দিব। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মিওসিস কোষ বিভাজন কি, কি বলবা? যে যেই কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টা হচ্ছে নতুন কোষ তৈরি হয় এবং উৎপন্ন কোষের আকার এবং উৎপন্ন কোষের ক্রোমোজোমের সংখ্যা তার মাতৃকোষ বা আদি কোষের ক্রোমোজোম সংখ্যার কি বলতো অর্ধেক হয়ে যায়, সেইটাকে আমরা কি বলতেছি বলতো? মিওসিস কোষ বিভাজন। তাহলে তোমাদের কি এখন কনসেপ্টটা ক্লিয়ার যে মাইটোসিস কি আর মিওসিস কি? তোমরা বলো এবার, একটা কোষ থেকে 2টা কোষ কি? মাইটোসিস। একটা কোষ থেকে 4টা কোষ কি বলতো? মিওসিস। মাতার কোষ মানে মাতৃকোষ আর নতুন কোষ ক্রোমোজোমের সংখ্যা সমান কোন কোষ বিভাজন? তোমরা বলো কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, আর সেটা হচ্ছে হ্যাঁ নাম নিব, সবার নাম নিব। ঠিক আছে, সেটা হচ্ছে কি আর একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হইলো এবং ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল। কোন কোষ বিভাজন? মিওসিস কোষ বিভাজন। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি হ্যাঁ যে মাইটোসিস আর মিওসিসটা কি।
এখন শোনো, তোমাদের জন্য একটা প্রশ্ন আসে, খুব কমন একটা প্রশ্ন আসে যে ভাইয়া আপনি তো বললেন যে আমাদের শরীরে মাইটোসিস মিওসিস সবগুলা এবং উদ্ভিদের শরীরে মাইটোসিস মিওসিস হচ্ছে। প্রশ্ন হচ্ছে বডির কোন কোষে মিওসিস হচ্ছে, কোন কোষে মাইটোসিস হচ্ছে। তো দেখো একটা একটা ছোট্ট একটা টেকনিক তোমরা হচ্ছে ফলো করবা, ঠিক আছে। এই যে মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে, মনে রাখবা এইটা হবে জনন মাতৃকোষে। কি বলতো? জনন মাতৃকোষে, ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণু তৈরিতে। কি বলতো? শুক্রাণু ডিম্বাণু বা এক কথায় গ্যামেট তৈরিতে। কি তৈরিতে বলতো? গ্যামেট তৈরিতে। তাহলে আমি জাস্ট খালি এইটুকু মনে রাখবো যে ভাইয়া আমাদের শরীরের জনন মাতৃকোষ মানে যেই কোষ থেকে আমাদের শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, ওই কোষে কোন বিভাজন হবে বলতো? মিওসিস কোষ বিভাজন হবে। তার মাধ্যমে সে শুক্রাণু ডিম্বাণু হচ্ছে গিয়ে কি তৈরি করবে, এবং এই শুক্রাণু ডিম্বাণুকে আমরা একটা কমন নামে ডাকি, কি বলতো? হচ্ছে গিয়ে কি গ্যামেট। এছাড়া এছাড়া জারিফ, হ্যাঁ তোমার নামটা বলে দিলাম, এছাড়া আমাদের শরীরের বাকি সব জায়গায় ধরো যদি বলে দেহকোষ বলে, যদি বলে হচ্ছে বর্ধিষ্ণু ভ্রূণ বলে, বা যদি বলে অন্য একটা কোষ, সব জায়গায় কোন কোষ বিভাজন হবে বলতো? মাইটোসিস কোষ বিভাজন হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ রাইসা, মুগ্ধ, তোমরা কি বুঝতে পারছো? ওকে, সেটা হচ্ছে গিয়ে কি তাহসিন, হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ আমরা ভাইয়া বুঝতে পারছি কি বুঝতে পারি নাই। ঠিক আছে, যে সেটা হচ্ছে গিয়ে কি, আমি তাহলে আবারও একটু করতেছি, যেই কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয় এবং মাতৃকোষ এবং উৎপন্ন কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা এবং আকৃতি কি থাকে? সমান হচ্ছে গিয়ে কি থাকে, সেটাকে আমরা কি বলতেছি? মাইটোসিস কোষ বিভাজন। আর যেই কোষ বিভাজনে একটা কোষ থেকে চারটা হচ্ছে নতুন কোষ তৈরি হয় এবং উৎপন্ন নতুন কোষগুলাতে ক্রোমোজোমের সংখ্যা এবং তাদের আকার মায়ের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায় বা কমে যায়, সেটাকে আমরা কি বলতেছি? মিওসিস কোষ বিভাজন। এবং মিওসিস কোষ বিভাজন কোথায় হয় তোমরাই বলো? জনন মাতৃকোষে শুক্রাণু এবং ডিম্বাণু বা এক কথায় কি বলতো? গ্যামেট তৈরিতে। বুঝা গেছে? উদ্ভিদের, হ্যাঁ কেন উদ্ভিদের শরীরে তো কি শুক্রাণুর ডিম্বাণু তৈরি হয়, বা উদ্ভিদের বডিতেও কি আছে? জনন কোষ তৈরি হয়। ওই জনন কোষ তৈরিতে কি হয় বলতো? মিওসিসটা হচ্ছে গিয়ে কি হবে। তাহলে এইবার দেখি তোমরা যদি বুঝতেই পারো, আমাকে একটু সিম্পলি হচ্ছে গিয়ে কি বলতো? তাহলে এই যে একটু আগে আমি তোমাদেরকে একটা গ্রাফ, একটা ছবি আঁকছিলাম, তাই না? ধরো এইটা হচ্ছে বাবার শরীর, এটা হচ্ছে মার শরীর। এই যে বাবার শরীরের প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড, মার শরীরের প্রত্যেকটা কোষও কি ডিপ্লয়েড। দেখো এই ডিপ্লয়েড থেকে জনন হওয়ার সময় কোনো কারণে দেখো তো ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। দেখছো? ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তাহলে বলো তো এইখানে অ্যাকচুয়ালি যে আমি তোমাদেরকে কোষ বিভাজন প্রক্রিয়াটা বুঝাইছি, এটা কি মাইটোসিস নাকি মিওসিস? তোমরা বলো তো। হ্যাঁ মোহাম্মদ ইমাম হোসেন, নাম নিছি তোমার, বলো। হ্যাঁ ইমাম হোসেন, বলো তো এটা কি? এটা হচ্ছে মিওসিস। ভেরি গুড। এই দেখো কেন, এই দেখো এই কোষ থেকে এই কোষটা তৈরি হয়েছে। এই কোষের ক্রোমোজোম ছিল মোট কয়টা? 1 2 3 4 5 6 7 8, কিন্তু এখানে মাত্র ক্রোমোজোম কয়টা? 4টা। তার মানে কি দেখো তো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে না? তার মানে এটা কিন্তু একটা কোন ধরনের কোষ বিভাজন? একটা মিওসিস কোষ বিভাজন। এবং এইখান থেকেই তোমাদের কি বলতো, আমরা একটা নতুন একটা জনন করছিলাম না? নতুন একটা উদ্ভিদ বা প্রাণী বা আমাদের মতো মানুষ তৈরি করছিলাম না? তার মানে তোমরা কি বুঝতেছো আমাদের মানুষের সৃষ্টি হওয়ার সময় কোন কোষ বিভাজন হয়েছে? মিওসিস। কিন্তু তারপরে মানুষটা আস্তে আস্তে বড় হওয়ার সময় কোন কোষ বিভাজন হয়েছে? মাইটোসিস। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, একটা জীব প্রাণী সৃষ্টি হওয়ার সময় কোন কোষ বিভাজন দায়ী? মিওসিস। আর সেই প্রাণীটা ওই জাইগোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার পেছনে কোন কোষ বিভাজন দায়ী বলতো? মাইটোসিস। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, সেটা হচ্ছে গিয়ে কি, তাহলে আমরা হচ্ছে গিয়ে কি, আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা একটু ডিটেলসে চলে যাই। দেখো মাইটোসিস বা দেখছো সমীকরণিক কোষ বিভাজন। তাহলে এবার আমরা সমীকরণ মানে তো বুঝতে পারছি, তাই না? সমীকরণ মানে কি? সমান। তার মানে ওই যে মায়ের কোষ আর মায়ের কোষ আর নতুন কোষ, এদের মধ্যে আকার আকৃতি সমান থাকবে, ক্রোমোজোমের সংখ্যাও কি থাকবে? সমান থাকবে। এই দেখো, বিশ্বাস না হলে এই দেখো, খেয়াল করো, এই যে একটা মাতৃকোষ, এটা কি কোষ বলতো? এটা হচ্ছে একটা মাতৃকোষ। হ্যাঁ এটা হচ্ছে একটা মাতৃকোষ। এই দেখো এই মাতৃকোষের ভিতরে দেখো তো ক্রোমোজোম কয়টা আছে? 1 2 3 4টা। এই দেখো কোষ বিভাজন হয়ে হয়ে লাস্টে নতুন কয়টা কোষ তৈরি করছে? 2টা। আবার দেখো তো এই কোষের মধ্যেও 4টা ক্রোমোজোম, এই কোষের মধ্যেও কয়টা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম। তার মানে কোষ হয়েছে 2টা এবং ক্রোমোজোমের সংখ্যা কি বলতো? সমান। আমরা খালি ক্রোমোজোমের সংখ্যাটাই দেখবো। তার মানে এটা একটা কোন ধরনের কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। সব যেহেতু হচ্ছে গিয়ে কি সমান, ঠিক আছে, সব যেহেতু সমান, এই কারণে এটাকে আমরা কি বলতেছি? সমীকরণিক কোষ বিভাজন হচ্ছে গিয়ে কি, তোমার হচ্ছে বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে,
সেটা হচ্ছে গিয়ে কি তোমরা একটু নোটটা দেখবা, ঠিক আছে, এগুলো নোটটা দেখবা। এখন দেখো মাইটোসিস কোষ বিভাজন কি। যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক মানে কি জানো, যার আচ্ছা তাহলে আমি এটা বুঝছো তোমাদেরকে একটু আবার হচ্ছে আমি একটু দেখাই দেই, ঠিক আছে, যে সেটা হচ্ছে ধরো এই যে এইখানটাতে, হ্যাঁ এই দেখো খেয়াল করো, এইখানে হচ্ছে গিয়ে কি এই যে এটা হচ্ছে একটা মাতৃকোষ, কি কোষ একটা, এটা কি কোষ, মাতৃকোষ। হ্যাঁ এই দেখো এই মাতৃকোষে দেখো তো ক্রোমোজোম কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো কোষ বিভাজন হয়ে হয়ে নতুন কয়টা কোষ তৈরি করলো বলো তো, নতুন দুইটা কোষ তৈরি করলো। হ্যাঁ, এবং দুইটা কোষের প্রত্যেকটা কোষে, এই কোষেও চারটা ক্রোমোজোম, এই কোষেও চারটা ক্রোমোজোম। তাহলে ঘটনা কি হলো বলো তো, মাতৃকোষ থেকে নতুন কোষ তৈরি হইলো দুইটা, এবং মাতৃকোষে ক্রোমোজোম ছিল চারটা, এখানেও কয়টা, চারটা। তার মানে কি বলতো, ক্রোমোজোমের সংখ্যা সমান না, আর এই যে ক্রোমোজোমের সংখ্যা সমান, এটা মানেই কি বলতো হচ্ছে গিয়ে কি মাইটোসিস, কোষ বিভাজন। এবং এটাকে সমীকরণ কেন বলা হচ্ছে, কারণ নতুন কোষের আকার এবং ক্রোমোজোমের সংখ্যা কি থাকতেছে, একদম সমান হচ্ছে গিয়ে কি চারতেছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা 4 কিভাবে 4 হইলো আমরা একটু পরেই বুঝতে পারবো। তো দেখো মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ক নাম্বারের জন্য পরীক্ষায় আসবে। আমি বলে দিচ্ছি পরীক্ষায় ক নাম্বারের জন্য এই প্রশ্নটা আসবে যে মাইটোসিস কোষ বিভাজন কি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা প্রকৃত কোষ, প্রকৃত কোষ মানে কি যার নিউক্লিয়াসটা সুগঠিত, একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে নতুন দুইটি অপত্য কোষ, মানে এইটা মানে হচ্ছে অপত্য মানে কি নতুন কোষ, কি বলতো নতুন কোষ, দুইটি নতুন বা অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা কোন কোষ বিভাজন বলি বলতো, মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। এই যে উদাহরণ দেখছো, দেখো কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, অনেকে ভ্রূণ ভ্রূণ দেখে এটাকে তারা কি বলে ফেলে, তারা হচ্ছে এটাকে হচ্ছে গিয়ে কি বলে ফেলে যে তোমার হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে কি মিওসিস না। তারপর হচ্ছে ভ্রূণ মূল, বর্ধিষ্ণু পাতা, মুকুল ইত্যাদি। তো দেখো এতগুলা মনে রাখার থেকে ওই শুক্রাণু আর ডিম্বাণুটা মনে রাখা সহজ না, যে শুক্রাণু ডিম্বাণু তৈরি করে কি মিওসিস। তাছাড়া আর যা শব্দ পাবা কি দাগাই দিবা বলো তো, চোখ বন্ধ করে মাইটোসিস দাগাই দিবা, তাই না? বুঝা গেছে? আনিশা হাই দিছে, ওকে হাই দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা মাইকে কি শব্দ শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা অ্যামাইটোসিস তোমাদের হচ্ছে ইসে নাই, তোমাদের বর্তমান সিলেবাসে নাই, ঠিক আছে। ভ্রূণ মুকুল মানে কি জানো, যেই কোষগুলা থেকে ভ্রূণটা তৈরি হয়, ঠিক আছে, সেটাকে আমরা ভ্রূণ মুকুল হচ্ছে বলি, ঠিক আছে। যারা হচ্ছে হাই দিছে, ঠিক আছে, জারিফ সাউন্ড লো বলতেছে, জারিফ, ঠিক আছে, ওকে। তো এবার অনিন্দিতা হাই দিছে, নাফি, ওকে। তাহলে আমরা মাইটোসিস মানে তো বুঝতে পারছি, তাই না? তো এইবার দেখো মাইটোসিসের ধাপ। তো শুনো মাইটোসিসের ধাপ হচ্ছে দুইটা, মানে মাইটোসিসকে আমরা দুইটা ধাপে সম্পন্ন করি। একটা নাম হচ্ছে ক্যারিওকাইনোসিস, আর একটা নাম কি বলতো, সাইটোকাইনোসিস। শুনো ক্যারিও মানে কি জানো, ক্যারিও শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, কি বলছি বলতো, এই শব্দটার অর্থ কি, এই শব্দটার অর্থ কি, নিউক্লিয়াস, ঠিক আছে। আর সাইটো মানে কি জানো, সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম, কি বলতো, সাইটোপ্লাজম। হ্যাঁ, একটা এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাই দেই। হ্যাঁ ধরো এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই কোষের ভেতরে এইটা হচ্ছে তার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে তার কি, সাইটোপ্লাজম। তো এই কোষটা যখন বিভক্ত হবে মাইটোসিসের মাধ্যমে, তখন হবে কি জানো, তখন সবার ফার্স্টে এই কোষটার, সবার ফার্স্টে এই কোষটার যে নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হবে আগে। তার মানে সবার আগে কে বিভক্ত হবে বলতো, নিউক্লিয়াসটা বিভক্ত হবে। এই নিউক্লিয়াসের বিভক্ত হওয়াকে আমরা কি বলতেছি, ক্যারিওকাইনোসিস। নিউক্লিয়াসের বিভক্ত হওয়াকে আমরা কি বলতেছি, ক্যারিওকাইনোসিস। এরপরে আস্তে আস্তে সাইটোপ্লাজমটাও কি হয়ে যাবে বলতো, বিভক্ত হয়ে যাবে। সাইটোপ্লাজমটার বিভক্ত হওয়াকে আমরা কি বলতেছি, সাইটোকাইনোসিস। আর এইভাবে করে ফার্স্টে কি হইলো, ফার্স্টে নিউক্লিয়াসটা বিভক্ত হইলো, যেটাকে আমরা কি বলতেছিলাম, ক্যারিওকাইনোসিস। তারপরে সাইটোপ্লাজম বিভক্ত হচ্ছিল, সেটাকে আমরা কি বলছিলাম, সাইটোকাইনেসিস। এইভাবে করে দুইটা স্টেপের মাধ্যমে ফাইনালি নতুন দুইটা কি বলতো কোষ তৈরি হবে। তাহলে তোমরা কি হচ্ছে গিয়ে কি এই জিনিসটা বুঝতে পারছো যে ক্যারিওকাইনোসিস মানে কি আর সাইটোকাইনোসিস হচ্ছে গিয়ে কি মানে কি, ঠিক আছে। যে সেটা হচ্ছে গিয়ে কি, যে আমাদের মাইটোসিস যখন হবে এটা ডাইরেক্ট হবে না, দুইটা ধাপে হবে। কিরকম ধাপ, সবার ফার্স্টে এই নিউক্লিয়াসটা, মানে কোষের ভিতরে যে একটা নিউক্লিয়াস থাকে, সেই একটা নিউক্লিয়াস থেকে আগে কয়টা নিউক্লিয়াস হয়ে নেবে, দুইটা নিউক্লিয়াস হয়ে নেবে। তারপরে সাইটোপ্লাজমটা মাঝখান থেকে বিভক্ত হয়ে যাবে। তো এই যে ফার্স্টে একটা নিউক্লিয়াস থেকে যে দুইটা নিউক্লিয়াস হইলো, সেটাকে আমরা বলতেছি কি, ক্যারিওকাইনোসিস।
তারপরে যে সাইটোপ্লাজমটা মাঝখান থেকে বিভক্ত হয়ে গেল সেটাকে আমরা কি বলতেছি, সাইটোকাইনেসিস। ঠিক আছে, আমি কি আরেকবার বলবো? ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কি, যখন একটা কোষ বিভাজন হবে মাইটোসিসের মাধ্যমে, সবার আগে ও নিউক্লিয়াসটা বিভক্ত হবে। মানে মাইটোসিসের মাধ্যমে একটা নিউক্লিয়াস থেকে সবার আগে দুইটা নিউক্লিয়াস হয়ে নেবে। তার মানে এই যে ধরো, এই আমি আবার একটা নতুন ছবি এঁকে বুঝাচ্ছি, একটু ঠান্ডা মাথায় সবাই একটু বুঝো। হ্যাঁ, এই যে একটা কোষ, এই যে হচ্ছে তার কি নিউক্লিয়াস। ঠিক আছে, তো সবার ফার্স্টে এই কোষ থেকে যখন নতুন দুইটা কোষ হবে, তো সবার ফার্স্টে এই কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, একটা নিউক্লিয়াস থেকে আগে দুইটা নিউক্লিয়াস হয়ে নিবে। বুঝতে পারছো? এরপরে তোমার হচ্ছে গিয়ে কি হবে, এই যে হচ্ছে গিয়ে কি সাইটোপ্লাজমটাও ভাগ হয়ে যাবে। এইভাবে করে দেখো তো, এই পাশে যে একটা কোষ হয়ে গেল, আবার এইভাবে করে এই পাশে কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি আর একটা হচ্ছে গিয়ে কি কোষ হচ্ছে গিয়ে কি হয়ে গেল। তো সবার ফার্স্টে কার বিভাজন হয়েছিল, নিউক্লিয়াস বিভক্ত হয়েছিল, সেটাকে আমরা কি বলতেছি, ক্যারিওকাইনেসিস। কারণ ক্যারিও শব্দের অর্থ কি, নিউক্লিয়াস। আর তারপরে কে বিভক্ত হচ্ছিল বলতো, সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা কি বলতেছি, সাইটোকাইনেসিস। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের মাইটোসিসের জন্য সবার আগে কি হচ্ছে, ক্যারিওকাইনেসিস। তো এইবার তাহলে আমরা কি পড়বো বলতো, ক্যারিওকাইনেসিস। বোঝা গেছে? ওকে, তো দেখো এই যে তোমার হচ্ছে কি 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 ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, মাইটোসিসের ক্যারিওকাইনেসিস মানে কার বিভাজন বলতো, নিউক্লিয়াসের বিভাজন। কার বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। হ্যাঁ, এইটা আবার 5টা স্টেপে হয়। কয়টা স্টেপে হয় দেখো তো, কয়টা স্টেপে হচ্ছে, 5টা। সিরিয়ালি হবে। সবার ফার্স্টের স্টেপটার নাম কি বলতো, প্রোফেজ। এই প্রোফেজ কমপ্লিট করার পর কি হবে, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ শেষ হলে কি হবে, মেটাফেজ। মেটাফেজ শেষ হলে কি বলতো, অ্যানাফেজ। অ্যানাফেজ শেষ হলে তারপরে কি হবে, টেলোফেজ। টেলোফেজ সম্পূর্ণ হইলেই আমরা একটা কোষের ভিতরে কয়টা নিউক্লিয়াস পেয়ে যাবো বলতো, এই যে 1 2, দুইটা হচ্ছে আলাদা আলাদা নিউক্লিয়াস আমরা পেয়ে যাবো। তাহলে কি আমরা বুঝতে পারছি, ক্যারিওকাইনেসিস এটার ধাপ কয়টা, 5টা। এবং এই 5টা ধাপের নাম তোমাদের মুখস্থ থাকতে হবে। 5টা ধাপের কোন ধাপে কোন ঘটনা হয়, চিত্র সহ তোমাদের হচ্ছে গিয়ে কি একদম মাথার মধ্যে হচ্ছে গিয়ে কি থাকতে হবে। কারণ পরীক্ষায় এই জায়গা থেকেই হচ্ছে গিয়ে কি প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসবে। ঠিক আছে? এবং তাহলে ক্যারিওকাইনেসিস মানে মাইটোসিসের সময় কোষের নিউক্লিয়াসের বিভাজন শুরু হচ্ছে কোন জায়গা থেকে, প্রোফেজ। প্রোফেজ সম্পন্ন করার পরে কি হচ্ছে, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের পর কি বলতো, মেটাফেজ। মেটাফেজ সম্পূর্ণ হলে কি বলতো, অ্যানাফেজ। তারপরে কি বলতো, ফাইনালি টেলোফেজ। এবং এই পুরো চক্রটা সম্পূর্ণ হইলে তখন আমি কি পেয়ে যাব, একটা কোষের ভিতরে দুইটা নিউক্লিয়াস পেয়ে যাব। তারপরে সাইটোপ্লাজমের বিভক্ত হবে, তার মাধ্যমে কোষগুলো কি হয়ে যাবে বলতো, আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো সবার ফার্স্টে এখন তাহলে আমরা কি পড়বো বলতো, আমরা প্রোফেজটা হচ্ছে গিয়ে কি পড়বো। ঠিক আছে, তো খেয়াল করো, এই যে প্রো শব্দের অর্থ মানে কি জানো, শুরু। কি বলতো, শুরু। তো দেখো এই প্রোফেজে কি হয় জানো, দেখো ঠান্ডা মাথায় একদম আমি যে বুঝাচ্ছি, ঠান্ডা মাথায় বুঝো, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই যে হচ্ছে একটা কোষ, এই যে কি একটা কোষ, কোষের ভেতরে ধরো এইটা হচ্ছে গিয়ে কি তার হচ্ছে বড় একটা নিউক্লিয়াস আছে। হ্যাঁ, এই নিউক্লিয়াসের ভেতরে এইটা হচ্ছে তার নিউক্লিওলাস। এবং এই যে ধরো এই যে পেঁচানো, ঠিক আছে, এই যে পেঁচানো, এই জিনিসটার নাম কি জানো, ক্রোমাটিন। কি বলতো, ক্রোমাটিন। কি বলতো, ক্রোমাটিন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ক্রোমাটিন কি, আমরা ক্রোমোজোম শব্দটা জানি না, এরকম লম্বা লম্বা এগুলাকে আমরা কি বলি, ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম গুলা যদি অনেক বেশি পেঁচানো থাকে তখন এদেরকে কিন্তু আলাদা করে চেনা যায় না। তখন মনে হয় কি সবগুলা ক্রোমোজোম একসাথে একজন আরেকজনের সাথে লেগে হচ্ছে একটা পেঁচানো কয়েল তৈরি করছে। ওই জিনিসটাকে আমরা কি বলি বলতো, ক্রোমাটিন বলি। তাহলে তোমরা কি ক্রোমাটিন জিনিসটা বুঝতে পারছো? আমাকে একটু একটু কমেন্টে জানাতো যে হ্যাঁ ভাই আমরা ক্রোমাটিনটা বুঝতে পারছি। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম গুলা যে পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে তখন ক্রোমোজোম গুলাকে আলাদা করে চেনা যায় না, মনে হয় যে একটা দড়ির মতো সবাই পেঁচায় আছে একসাথে, সেটাকে আমরা কি বলতেছি, ক্রোমাটিন বলতেছি। তাহলে ক্রোমাটিন কি বুঝতে পারছো, আমরা বুঝতে পারছো, পারো নাই? আচ্ছা, এই যে আবার বুঝাচ্ছি। হ্যাঁ, আমাদের কোষের ভেতরে, এই কোষের ভেতরে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ক্রোমোজোম থাকে না? তো এই নিউক্লিয়াসের ভিতরে যখন পানি থাকে, কি থাকে বলতো, পানি থাকে। ওই পানি থাকার কারণে ক্রোমোজোমগুলো আলাদা আলাদা না থেকে প্রত্যেকটা ক্রোমোজোম একজন আরেকজনের সাথে পেঁচায় যায়। ঠিক আছে, পেঁচায় যে তারপরে কি হয়ে যায় বলতো, হচ্ছে গিয়ে কি মনে হয় কি সবাই এক জায়গায় হচ্ছে গিয়ে কি আছে, তখন কাউকে আর আলাদা করে চেনা যায় না। ঠিক আছে, যে এইটা একটা ক্রোমোজোম, এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম, এভাবে করে আলাদা আলাদা চেনা যায় না।
ওই পেঁচানো অবস্থাটাকে আমরা কি বলি বলতো? ক্রোমাটিন বলি। কি বলি বলতো? ক্রোমাটিন। এবার কি বোঝা গেছে? একটু আমাকে কমেন্ট বক্সে সবাই জানাও তো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বোঝা কি যাচ্ছে? ওদের তো ইনবক্সে আসতেছে না কারোর মেসেজ। হ্যাঁ, ওকে, বুঝতে পারছে। এবার দেখো প্রোফেজে কি হয়। তো প্রোফেজে যেটা হয় দেখো, সবার ফার্স্টে এটা হচ্ছে মাইটোসিস, মানে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ, এটা তো আমরা জানি। নিউক্লিয়াসের আকারটা বড় হয়। এই যে যেই কোষটা, ধরো এই কোষের বিভাজন হবে, তাই না? এই কোষটারই কি হবে বলতো? বিভাজন হবে। তো যেই কোষটার বিভাজন হবে, এই কোষের নিউক্লিয়াসটা আকারে কি হতে থাকবে বলতো? একটু বড় হয়ে যাবে। নিউক্লিয়াসটা কি হবে? আকারে একটু বড় হয়ে যাবে। এবং ক্রোমাটিন তন্তুগুলোর পানি বিয়োজনের ফলে এই দেখো, এই যে নিউক্লিয়াসের ভেতরে কি আছে না? পানি। এই পানিটা আউট হয়ে যাবে। পানিটা কি বলতো? পানি নিউক্লিয়াস থেকে কি হয়ে যাবে বলতো? আউট হয়ে যাবে, মানে বের হয়ে যাবে। এই পানি নিউক্লিয়াস থেকে আউট হয়ে গেলে সুবিধা কি জানো? সুবিধাটা হচ্ছে তখন এই যে ক্রোমোজোম আছে না, ক্রোমাটিনগুলাকে আলাদা আলাদা করে দেখা যায়, মানে তখন ক্রোমোজোম দেখা যায়। কি দেখা যায় বলতো? ক্রোমোজোম দেখা যায়। তাহলে প্রথমে কেন ক্রোমোজোম দেখা যাচ্ছিল না? কারণ পানি ছিল। তো প্রোফেজ দশায় কি হইলো? নিউক্লিয়াসের ভেতর থেকে সেই পানিটা বের হয়ে গেল। যখনই পানিটা বের হয়ে গেছে, এইবার ক্রোমোজোমগুলাকে ক্রোমোজোম হিসেবেই আলাদা আলাদা স্পষ্টভাবে হচ্ছে গিয়ে কি দেখা যাচ্ছে। এটুকু কি বুঝতে পারছো? এই আমাকে একটু কমেন্টে জানাও যে এটুকু বুঝতে পারছো কিনা। ঠিক আছে? ক্রোমাটিন তো কিছু না, ক্রোমোজোমটাই যখন পেঁচানো অবস্থায় থাকে তখন সেটাকে আমরা ক্রোমাটিন বলি। ঠিক আছে? তো নিউক্লিয়াসের, এই যে কোষের যে নিউক্লিয়াস থাকে, তো খেয়াল করো প্রোফেজে কি হচ্ছে। প্রোফেজে সবার ফার্স্টে নিউক্লিয়াসটার আকার বড় হইতে থাকে। এই দেখো আমি নতুন করে ধরো তোমাদেরকে বুঝাই দিই। হ্যাঁ, ধরো এই যে তোমার এই যে হচ্ছে বড় একটা কোষ। ঠিক আছে, আমি আঁকলাম। আশা করি এইবার তোমাদের কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। বড় কোষের ভেতরে এই যে হচ্ছে এটা কি বলতো? নিউক্লিয়াস। কি বলতো? নিউক্লিয়াস। হ্যাঁ, এই নিউক্লিয়াসের ভেতরে সবার ফার্স্টে এটা কি? নিউক্লিওলাস। আমরা সবাই এটা আঁকতে শিখছি। তারপরে এই দেখো, ধরো এই যে এরকম পেঁচানো পেঁচানো জিনিস থাকে, তাই না? এখন তোমরা তো জানো ক্রোমোজোম, কিন্তু ক্রোমোজোমকে আমরা কি জানি যে ক্রোমোজোম গুলো এরকম ছোট ছোট কি বলতো? এরকম দণ্ডাকৃতির হয় না? তো দেখো তো এখানে কি দণ্ডাকৃতির বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। কেন জানো? কারণ এইখানে নিউক্লিয়াসের ভিতরে প্রচুর পরিমাণ পানি আছে। কি আছে? পানি। ওই পানির কারণে ক্রোমোজোম গুলা পেঁচাই গেছে। এই যে পেঁচাই গেছে, তখন এদেরকে আমরা কি বলতেছি? ক্রোমাটিন বলতেছি। এই যে এগুলোর নাম কি বলতো? ক্রোমাটিন। হ্যাঁ, এগুলোর নাম কি? ক্রোমাটিন। পেঁচানো অবস্থায় ক্রোমোজোমকে আমরা কি নামে ডাকি? ক্রোমাটিন ডাকি। এখন প্রোফেজ দশায় কি হচ্ছিল? প্রোফেজ দশায় ভাইয়ারা সবার ফার্স্টে এই নিউক্লিয়াসটার আকারটা কি হয়ে গেছিল বলতো? এরকম বড় হয়ে গেছে। নিউক্লিয়াসটার আকারটা কি বলতো? এরকম বড় হয়ে গেছে। ঠিক আছে, যেই নিউক্লিয়াসটা আগে যে আকারের ছিল, এই আকারটা থেকে আস্তে আস্তে কি হয়ে গেছে? ও বড় হয়ে গেছে। ও বড় হয়ে যাওয়ার পরে এর ভেতরে যে পানি ছিল, যে কি ছিল বলতো? পানি। এই পানিটাকে সে বের করে দিছে, মানে পানি এখন কি বাইরে বের হয়ে গেছে। তার মানে তোমরা এখন বলো, নিউক্লিয়াসের ভেতরে কি আর আগের মতো পানি আছে? তোমরা বলো আমাকে, ডাইরেক্ট কমেন্টে অ্যান্সার দাও যে হ্যাঁ ভাইয়া নিউক্লিয়াসের ভিতরে পানি আছে কি নাই, বলো তো তোমরা। পানি অটোমেটিক বের করে দেয়, ওখানে অনেক জিনিস থাকে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি থেকে ওরা পানি বের করে দেয়। পানি নাই। পানি না থাকলে হবে কি জানো? পানি না থাকলে সুবিধাটা কি? পানি না থাকলে সুবিধাটা হচ্ছে গিয়ে কি, এইবার নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম গুলাকে এরকম ক্রোমোজোম আকারেই হচ্ছে দেখা যায়। মানে এরকম এবার দেখা যায় যে হ্যাঁ, যে ক্রোমোজোম গুলার পেঁচানো আর নাই। এবার এগুলোকে কি আকারে দেখা যায় বলতো? এরকম এই যে ক্রোমোজোম হিসেবেই দেখা যাচ্ছে। কথাটা কি বুঝতে পারছো? এবং শোনো, প্রত্যেকটা ক্রোমোজোমের, বুঝছো, প্রত্যেকটা ক্রোমোজোমের এরকম মাঝখানে ছোট ছোট একটা জিনিস হচ্ছে গিয়ে কি থাকে, প্রত্যেকটা ক্রোমোজোমেরই থাকবে, কোনো ক্রোমোজোমে মিস যাবে না। এই জিনিসটার নাম কি জানো? সেন্ট্রোমিয়ার। কি বলতো? এটার নাম কি? সেন্ট্রোমিয়ার। আবার বলো, এটার নাম কি? সেন্ট্রোমিয়ার। কারণ কি, সেন্টারে হচ্ছে গিয়ে কি থাকে। বোঝা গেছে? তো এইবার এইটুকু যদি বুঝতে পারো, তাহলে দেখো এবার কি বলছে। প্রত্যেকটা ক্রোমোজোম, যেই ক্রোমোজোম গুলাকে এখন আমরা দেখতে পারছি, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এবং প্রত্যেকটা সূত্রককে আমরা কি বলি বলতো? ক্রোমাটিড বলি। জিনিসটা কি? এই দেখো, এই যে প্রত্যেকটা দেখো তো কি আছে। এই যে তোমরা বলো, এই যে ধরো একটা হচ্ছে, এই যে এইটাকে আমি একটু বড় করে আঁকলাম। হ্যাঁ, এই যে জিনিসটা কি দেখো তো, এই যে এইরকম না? তোমরাই বলো জিনিসটা কি? এই যে এরকম না? তোমরা বলো তো, এই লাল চিহ্ন এই জায়গাটা কি বলছে? লাল চিহ্ন জায়গাটাকে আমরা কি নামে ডাকবো? একটু বলো তো সবাই, একটু অ্যান্সার দাও। লাল চিহ্ন জায়গাটাকে আমরা কি বলবো? কি বলবো? সেন্ট্রোমিয়ার বলবো, তাই না? কি বলবো?
সেন্ট্রোমিয়ার বলবো, তাই না? হ্যাঁ, কুইজ দিব, একটু 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 অপেক্ষা করো, কুইজ দিব। সেন্ট্রোমিয়ার। তো কি বলছে জানো, এই সেন্ট্রোমিয়ার ছাড়া প্রত্যেকটা তোমার হচ্ছে গিয়ে কি যে ক্রোমোজোম লম্বভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। মানে কি জানো, এই লম্বা অংশটা ভাগ হয়ে আরেকটা লম্বা অংশ তৈরি করবে, এটা একটা অংশ তৈরি করবে। এইবার দেখো তো, এই পুরা জিনিসটার কয়টা বাহু হয়ে গেল? এই পাশে একটা বাহু, এই পাশে কি আরেকটা বাহু হয়ে গেল না? এই জিনিসটাকে তখন আমরা বলি হচ্ছে ক্রোমাটিড। কি বলি বলো তো? ক্রোমাটিড। বুঝতে পারছো? এবং এইটাকে যখন আমরা আঁকি তখন আরো সুন্দর করে আঁকি। দেখো যে এইভাবে করে আঁকি, এই যে দিলাম সেন্ট্রোমিয়ার, এই যে এক পাশের বাহু, এই যে আমরা তখন এইভাবে করে হচ্ছে গিয়ে কি আমরা জিনিসটাকে আঁকি। তাহলে তোমরা কি বুঝতে পারছো কি বলছে, যে এই প্রোফেজ দশাতেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এবং প্রত্যেকটা সূত্রকে কি বলা বলতো? ক্রোমাটিড বলা হয়। এই যে এইটা হচ্ছে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিড, ঠিক আছে? তাহলে আমরা কি ক্লিয়ার? ক্রোমাটিড কি আমরা ক্লিয়ার হইছে? আমাকে একটু কমেন্টে জানাও তো যে হ্যাঁ ভাই আমরা বুঝতে পারছি যে ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ার ছাড়া ও যখন লম্বা ভাবে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার কিন্তু ভাগ হয় নাই, ও কিন্তু ওর মতো আগের মতোই আছে। সেন্ট্রোমিয়ার ছাড়া যে লম্বা লম্বি ভাবে ভাগ হয়ে গেছে সেটাকে আমরা কি বলতেছি? ক্রোমাটিড বলতেছি। আমরা কি ক্লিয়ার? দেখি সবাই একটু জানাও তো। ওকে, ডান, বুঝতে পারছো? তো দেখো এইটাই। এবং উদ্ভিদ দেহে এই সময় স্পিন্ডল তন্ত্র তৈরি করে, দেখো। এবং প্রাণী কোষে আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে কি, এবার দেখো এই যে দুইটা ক্রোমাটিড তৈরি হয়, তারা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এবং দেখছো এই যে এইটা হচ্ছে একটা ক্রোমাটিড, এই যে এই পাশেরটা, এটা চারটা ক্রোমাটিড। কি দিয়ে যুক্ত আছে বলতো? এই যে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত আছে। কি দিয়ে যুক্ত আছে? সেন্ট্রোমিয়ার দ্বারা তারা যুক্ত আছে। তাহলে প্রোফেজের এই ঘটনাগুলো পড়তে হবে, যে এই পর্যায়ে নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায় এবং নিউক্লিয়াস থেকে পানি বিয়োজন হয়, যার কারণে পেঁচানো ক্রোমাটিন থেকে আমরা কি দেখতে পারি? ক্রোমোজোম দেখতে পারি। তারপরে ওই যে ক্রোমোজোমগুলোর মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, ওইটা ছাড়া আবার ক্রোমোজোমটা লম্বাভাবে দুটা ভাগে ভাগ হয়ে যে কি তৈরি করে? এটাকে আমরা কি বলতেছি? ক্রোমাটিড তৈরি করে। কি তৈরি করে? ক্রোমাটিড তৈরি করে। বুঝা গেছে? ওকে, তাহলে এইটুকু বুঝতে পারলে এইবার আমরা চলে আসবো কি বলতো 2 নাম্বার স্টেপে। তার নাম কি বলতো? প্রো মেটাফেজ। আমরা প্রো মেটাফেজ শেষ করে আমরা কিন্তু কুইজ দিব, অনেকগুলো কুইজ দিব, সবাই কিন্তু রেডি থাকবে। হ্যাঁ, তখন প্রো মেটাফেজ মানে মেটাফেজের পরের পর্যায়। এই পর্যায়ে উদ্ভিদ কোষে 2 মেরু হতে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, ঠিক আছে? এখন স্পিন্ডল যন্ত্রটা কি সেটাকে তোমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, ধরো আমাদের এই একটা কোষ, দেখো তো, আমরা 2 নাম্বার চ্যাপ্টার একটা জিনিস জানি, যে কোষের ভেতরে একটা পদার্থ থাকে, তার নাম হচ্ছে সেন্ট্রিওল। কি বলতো? সেন্ট্রিওল থাকে। কি থাকে বলতো? এরকম সেন্ট্রিওল থাকে। তোমরা কি জানো এটা? কোষের ভিতরে কি থাকে বলতো? এরকম সেন্ট্রিওল থাকে। এবং একটা কোষের ভিতরে অনেকগুলা সেন্ট্রিওল থাকতে পারে, ঠিক আছে? ধরো আমি এখানে 2টা আঁকলাম, কি বলতো? এগুলা সেন্ট্রিওল। তো দেখো এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলের ভিতরে লম্বা লম্বা, দেখছো এরকম, দেখো খেয়াল করো, এই যে লম্বা লম্বা কতগুলা তন্তু আছে, খেয়াল করছো? এইবার কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে হয় কি জানো? প্রাণী কোষে। কি বলতো? প্রাণী কোষ। কি কোষ? প্রাণী কোষের ক্ষেত্রে এই সেন্ট্রিওলের ভেতরে যে ফাইবার আছে বা তন্তুগুলো আছে বা সুতার মতো জিনিস আছে, সুতাগুলা এই সেন্ট্রিওল থেকে এই সেন্ট্রিওলের দিকে যায়, এই সেন্ট্রিওল থেকে আবার এই সেন্ট্রিওলের দিকে আসে, এইখান থেকে এই দিকে আসে, এইখান থেকে এই দিকে আসে, এইখান থেকে এই দিকে আসে। মানে কি জানো? একটা ব্রিজের মতো বানায়। কি বানায় বলতো? ব্রিজ। কি বলতো? একটা ব্রিজের মতো হচ্ছে তৈরি করে। এই জিনিসটার নামই হচ্ছে গিয়ে কি? স্পিন্ডল যন্ত্র। কি যন্ত্র বলতো? এটার নামই কি বলতো? স্পিন্ডল যন্ত্র। কি যন্ত্র বলতো? এটার নাম কি? ঠিক আমরা কি বলতে পারি? স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? আর উদ্ভিদ কোষে ওদের তো কোনো সেন্ট্রিওল থাকে না, তো ওদের ক্ষেত্রে কোষের ভিতরে মাইক্রোটিউবয়েল, সাইটোস্কেলেটন নামক কিছু অঙ্গাণু থাকে ছোট ছোট, ওরা হচ্ছে এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে। তাহলে তোমরা কি সবাই স্পিন্ডল যন্ত্র কি বুঝতে পারছো? আমাকে একটু করো তো, স্পিন্ডল যন্ত্র বুঝতে পারছো কি পারো নাই? সেন্ট্রিওল কি? সেন্ট্রিওলটা তিথি, হ্যাঁ না তোমার নাম কঠিন না, সেন্ট্রিওলটা কোষের ভেতরে ছোট্ট একটা অঙ্গন। এটা কিন্তু 2 নাম্বার চ্যাপ্টারে তোমাদের পড়ার কথা। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এইটা তৈরি হওয়ার সুবিধা কি? খেয়াল করো তো, এই যে একটা জিনিস তৈরি করছিলাম মনে আছে একটু আগেই, এটার নাম কি ছিল? ক্রোমাটিড। এই পাশে ধরে এই যে আরেকটা কি বলতো? ক্রোমাটিড। এটা কি? আরেকটা ক্রোমাটিড। এরা করবে কি জানো? এরা আস্তে আস্তে কোথায় আসবে বলতো? এরা আস্তে আস্তে স্পিন্ডল যন্ত্র বরাবর আসবে। এই যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে না, ফাইবার, এই বরাবর এসে এরা হচ্ছে গিয়ে কি যুক্ত হয়ে যাবে। যেমন ধরো এই বরাবর এসে কি বলতো? এরকম
যুক্ত হবে, ঠিক আছে। এও ধরো এই বরাবর এসে কি বলতো এরকম যুক্ত হচ্ছে গিয়ে কি হবে, মানে এই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মানে ক্রোমাটিড গুলাকে নিজের সাথে আকর্ষণ করে একসাথে হচ্ছে লাগায় রাখা, বুঝতে পারছো। এবং কোষের ভিতরে যতগুলা ক্রোমোজোম আছে সবগুলা বিভাজনের সময় এই স্পিন্ডল তন্তুর সাথে কি বলতো আটকে থাকবে। একটা স্পিন্ডল তন্তুতে একটাই ক্রোমাটিড হচ্ছে গিয়ে কি বলতো এরকম আটকে থাকবে। তাহলে আমরা কি জিনিসটা বুঝতে পারছি? আমরা কি জিনিসটা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছি? আমাকে সবাই একটু কমেন্ট বক্সে হচ্ছে গিয়ে কি জানাও। মাইক্রোটিউবস কি ভাইয়ারা? মাইক্রোটিউবস হচ্ছে কোষের ভিতরে ছোট ছোট তন্তু থাকে, এরকম ছোট ছোট সুতার মতো জিনিস থাকে, ওগুলোকে আমরা মাইক্রোটিউবস বলি, ঠিক আছে। ওকে, তো কি বলছে দেখো, উদ্ভিদ কোষে দুই মেরু থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। দেখছো যে দুইটা মেরু, দেখো খেয়াল করো, এই পাশে একটা মেরু, এই যে এই পাশে একটা পোল, এটা কিন্তু আরেকটা পোল, দুই পাশে কি তৈরি হয়েছে, এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, ঠিক আছে। ক্রোমোজোম গুলা আকর্ষণ তন্ত্র দ্বারা স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়। দেখছো এই যে ক্রোমোজোম গুলা কি হয়েছে, তোমরাই বলো, ক্রোমোজোম গুলা স্পিন্ডল যন্ত্রের তন্ত্রের সাথে কি আকর্ষিত হয়ে যুক্ত হয়ে গেছে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, মানে কি জানো, ওই যে কোষের ভিতরে যে কি থাকে, নিউক্লিয়াসটা থাকে না, এই নিউক্লিয়াসটা, সরি এই যে ভিতরটা কিন্তু নিউক্লিয়াস থাকে, যেটা আগে থেকে ছিল, এটা আস্তে আস্তে গায়েব হওয়া শুরু করে দেয়। ও আস্তে আস্তে কি হওয়া শুরু করে দেয়, গায়েব হচ্ছে কি হওয়া শুরু করে দেয়। এবং প্রাণী কোষে ওই স্পিন্ডল যন্ত্রটা কোন জায়গা থেকে তৈরি হয় বলতো, সেন্ট্রিওল থেকে, কারণ কি প্রাণী কোষের মধ্যে কি থাকে, সেন্ট্রিওল থাকে। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করে কোষ কঙ্কাল, যেটাকে আমি ইংলিশে বলি সাইটোস্কেলেটন, এবং কি মাইক্রো টিউবলস। আর প্রাণী কোষ এটাকে তৈরি করে এই যে সেন্ট্রিওল হচ্ছে গিয়ে কি তৈরি করে, ঠিক আছে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, খেয়াল করো তো, তোমরা কি এমন একটা জিনিস জানো যে আমাদের শরীরে কিছু কিছু কোষ আছে কোনোদিনও বিভক্ত হতে পারে না। যেমন কি একটা কোষের এক্সাম্পল দিতে পারবো আমাকে, যে আমাদের শরীরে এমন একটা কোষের নাম বলো যেই কোষটা কখনো বিভক্ত হতে পারে না। একটা এক্সাম্পল দাও তো তোমরা আমাকে ভাইয়ারা, একটা ছোট্ট একটা এক্সাম্পল দাও, ছোট্ট একটা এক্সাম্পল দাও যে ভাইয়া হ্যাঁ আমি জানি, এক্সাম্পলটা আমি জানি, দেখি ওরা কিছু বলতেছে কিনা। নিউরন, কি বলতো নিউরন, হ্যাঁ ভেরি গুড, স্নায়ু কোষ, নিউরন, এই তো জানো, এই যে দেখো সবাই দেখো। আচ্ছা আরবিসি, লোহিত রক্তকণিকা তো কোষ না, আয়ের চোখ না, আয়ের কোষগুলো বিভক্ত হতে পারে। আচ্ছা ভেরি গুড, একজন বলছে পেশি কোষ, হ্যাঁ ঐচ্ছিক পেশি কোষ, নিউরন, এরা বিভক্ত হতে পারে না। কেন বিভক্ত হতে পারে না জানো, ওই কোষগুলোর ভিতরে সেন্ট্রিওল নাই। তুমি চিন্তা করো, তোমার যদি সেন্ট্রিওল না থাকে তাহলে কি দুই পাশে হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র তৈরি হবে? স্পিন্ডল যন্ত্র যদি তৈরি না হয় তাহলে এই যে ক্রোমোজোম গুলা কি আকর্ষিত হবে? আকর্ষিত হবে না, তখন কিন্তু কোষ বিভাজন পর্যায়টা সম্পূর্ণ হবে না। তার মানে যেই কোষটা বিভক্ত হইতে পারে না, কেন পারে না বলতো, ওর ভিতরে কি নাই, কোনো স্পিন্ডল যন্ত্র হচ্ছে গিয়ে কি নাই। তাহলে আমরা মোটামুটি প্রো মেটাফেজও পড়ে ফেললাম, ঠিক আছে। এইবার আমরা আসবো কি বলতো হচ্ছে মেটাফেজ, কি বলতো মেটাফেজ, ঠিক আছে। শুনো, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ, ঠিক আছে। দেখো তো, দেখো নামটা কি বলতো, মেটা, কি বলতো মেটা। এই তোমরা মেটা নামটা কোথায় শুনছো, আমাকে কেউ বলতে পারবা মেটা নামটা কোথায় শুনছো? এই যে তোমরা যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইউজ করো, একটা কর্পোরেশনের আন্ডারে, তাই না, মেটা গ্রুপ, তাই না, একটা কর্পোরেশন আন্ডারে না, যে মেটা কর্পোরেশন, মেটা কর্পোরেশন, তাই না, আমরা জানি না, যার প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। তো তোমরা কি জানো মেটা শব্দের অর্থ কি? মেটা শব্দের অর্থ হচ্ছে কি সাম্যাবস্থা বা মাঝখানে। কি বলছি বলতো, মেটা শব্দের অর্থ সাম্যাবস্থা বা কি বলতো মাঝখানে। ওই দেখো খেয়াল করো, এই ফেজে এই যে ক্রোমাটিড গুলা এক এক জায়গায়, ধরো এর অবস্থান এই জায়গায়, এর অবস্থান এইখানে, আবার এ কোথায় আছে, এই বরাবর আছে, আবার আরেকজন কি অন্য জায়গায় আছে, এরকম ভাবে কি ক্রোমাটিড গুলা কি বলতো এক এক জায়গায় আছে না। মেটাফেজ পর্যায়ে হয় কি, দেখো মেটাফেজ পর্যায়ে ছবিটা এখানে দেওয়া আছে, ক্রোমাটিড গুলো সবাই কোন বরাবর চলে আসে বলতো, মাঝ বরাবর হচ্ছে চলে আসে, একদম ওই যে স্পিন্ডল যন্ত্রের ঠিক কোন বরাবর বলতো, মাঝ বরাবর বা সাম্যাবস্থায় চলে আসে। এই জন্যই এই দশাটার নাম কি বলতো, মেটাফেজ। যে এই দশায় ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলা একদম স্পিন্ডল যন্ত্রের কোন বরাবর চলে আসে, মাঝ বরাবর চলে আসে। দেখো সবগুলা ক্রোমোজোমে যে এ এ এ এ সবাই কোন বরাবর চলে আসছে বলতো, মাঝ বরাবর চলে আসছে, বুঝতে পারছো। এবং শোনো, আমরা কিভাবে মনে রাখি, মতে মেটা, মতে মাঝখানে, তার মানে এই পর্যায়ে ক্রোমোজোম গুলা বা ক্রোমাটিড গুলা একদম কোন বরাবর চলে আসবে, মাঝ বরাবর চলে আসবে। আবার মতে মেটাফেজ, মতে মোটা, কি বলতো মতে মেটাফেজ, মতে কি মোটা। এই পর্যায়ে ক্রোমোজোম গুলা সবচেয়ে মোটা এবং সবচেয়ে কি খাটো হচ্ছে গিয়ে কি দেখা। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসা কোশ্চেন, যে
আমাদের কোষ বিভাজনের মাইটোসিসের ক্যারিওকাইনোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলা সব থেকে মোটা এবং সব থেকে খাটো দেখা যায়, যে মোটা সেই খাটো, এভাবে মনে রাখবা, ঠিক আছে? এবং কোন দশায় বলতো, সেটা হচ্ছে কি মেটাফেজে। আবার এই পর্যায়ে ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যায়, ঠিক আছে? কি বলতো, বিকর্ষণ শুরু হয়ে যায়। কিরকম খেয়াল করো, এই যে ধরো এই ছবিটাই দেখাই, খেয়াল করো তোমরা। এইখানে আমি একটা ছবি আঁকি, হ্যাঁ, একটা ছবি আমি আঁকি। সেটা হচ্ছে কি ধরো, এই যে হচ্ছে গিয়ে কি ধরো, এই পাশে স্পিন্ডল একটা তন্ত্র, এই পাশে একটা স্পিন্ডল তন্ত্র, হ্যাঁ। ধরো এই যে হচ্ছে গিয়ে কি, ওই যে স্পিন্ডল ফাইবার গুলা, তাই না? এই যে হচ্ছে ফাইবার গুলা, এই যে কি ফাইবার, এই ফাইবারের সাথে কি যুক্ত আছে তোমরাই বলো তো? এই যে এটাকে একটা ক্রোমাটিড যুক্ত আছে না? তো বলতে এখানে আসলে কয়টা ক্রোমাটিড? দুইটা না? কয়টা ক্রোমাটিড? দুইটাই। যে এইটা ধরো একটা ক্রোমাটিড, এটা হচ্ছে আর একটা ক্রোমাটিড, ঠিক আছে? তো এই পাশের ক্রোমাটিডের সাথে এর কি বিকর্ষণ শুরু হয়ে যায়, মানে কি জানো, একে এইদিকে ঠেলে দিবে, ওকে ওই দিকে ঠেলে দিবে। তাহলে হবে কি জানো, এই মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারটাও কি বলতো ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এইটাই মানে এই পর্যায়ে দুই পাশের যে ক্রোমাটিড আছে, এরা নিজেদেরকে কি করা শুরু করে দেয় বলতো, বিকর্ষণ। মানে ও বলে তুমি ওইদিকে চলে যাও, এ বলে তুমি এইদিকে চলে আসো। এই কাজটা তারা হচ্ছে গিয়ে কি শুরু করে দেয়। এবং এই পর্যায়ে সেন্ট্রোমিয়ারটাও কি বলতো নাই হয়ে যায়, মানে তোমার হচ্ছে সরি সেন্ট্রোমিয়ারটাও বিভক্ত হয়ে যায়। কি বলতো, এই যে দুইজন যখন দুইজনকে ধাক্কা দিচ্ছে, তখন মাঝখানে কে পড়ে গেছে? সেন্ট্রোমিয়ার। ধরো আমার এই পাশ থেকে একজন আমাকে টানতেছে, এই পাশ থেকে ও টানতেছে, মাঝখান থেকে আমি ছিঁড়ে যাব, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে কি বলতো বিভক্ত হয়ে যায়। এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন মানে আবরণের পুরো বিরক্তি হয়। ওই যে একটা নিউক্লিওলাস ছিল, মনে আছে? ওইটা আস্তে আস্তে একদম সম্পূর্ণরূপে কি হয়ে যায় বলতো, এখানে ভ্যানিশ হয়ে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইভেন তোমরা বিশ্বাস করবো না, এখন আমাদের মেডিকেলে আমাদেরকে যখন এটা ধরে, আমাদেরকে এভাবে বলে যে বলতো কোষ বিভাজনের মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার আবরণ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? অ্যান্সারটা কি বলতো, মেটাফেজ হবে, ঠিক আছে? তো হ্যাঁ, ব্রেক দিব, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়ে কি তোমরা হচ্ছে, হ্যাঁ, অনুভব, তোমার নামটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ব্রেক দিব। তো মেটাফেজ পর্যায়ে কি হয় এগুলো কিন্তু পড়তে হবে, এবং ছবি সহ। আমি যেমন ছবি এঁকে এঁকে পড়াচ্ছি, তোমাদের ছবি সহ পড়তে হবে। এইবার আমরা একটা কুইজ দিব, কুইজের পরেই আমরা হচ্ছে ব্রেক দিব, ঠিক আছে? তো সবাই কুইজটার জন্য রেডি হয়ে যাও। সবার আগে ভালো করে প্রশ্নটা পড়বা, তারপরে ভেবে চিন্তে অ্যান্সার দিবা, ঠিক আছে? তো তোমাদের জন্য কুইজটা হচ্ছে, আবার একটু দেখো যে মেটাফেজে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বা মাঝ বরাবর চলে আসতেছে, সবচেয়ে খাটো এবং মোটা হচ্ছে, বিকর্ষণ শুরু হয়, সেন্টোমিয়ারটাও ভাগ হয়ে যাচ্ছে, এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। সো তোমাদের কুইজটা হচ্ছে এই যে মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেখি সবাই উত্তর দেওয়া শুরু করছে। আমি চাই তোমরা শতভাগ কারেক্ট অ্যান্সার দাও, কারণ দেখো জিনিসটা কেবলই আমরা পড়াইছি। তাও একটু খারাপ লাগলো, তার মধ্যে অনেক একটু ভুল অ্যান্সার দিয়ে ফেলছে। তবে হ্যাঁ, ম্যাক্সিমামই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে? অনেক কারেক্ট অ্যান্সার আমরা হচ্ছে গিয়ে কি পাচ্ছি, ঠিক আছে? এই কেবলই পড়াইলাম, মনে আছে? ওই যে নিউক্লিয়ার আবরণ এবং মেমব্রেন বিলুপ্ত হয়ে যায় কোনটাতে, মনে নাই? কেবলই পড়লাম, কেবল কোন ধাপটা পড়ছিলাম, যেই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা খাটো হয়। 1 থেকে 5 গুনবো, শেষ করে দিব। 1, 2, 3, 4, 4.5 এবং 5। আমরা মনে হচ্ছে গিয়ে কি এটা এন্ড করে দেই। তো এই কেবলই পড়লাম না, দেখো তো, এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার আবরণ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় কোথায়? মেটাফেজে। আবার এই দশায় মতে মেটা মতে মোটা, এটাও হয়, তাই না? তাহলে অ্যান্সারটা কিন্তু কি হবে বলতো, মেটাফেজ। দেখি তো বি নাম্বার কারেক্ট অ্যান্সার, দেখি তো আমি লিডার বোর্ডটা একটু দেখি। 88% কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। হ্যাঁ, তো সবচেয়ে বেশি মানে একদম ফার্স্ট হচ্ছে গিয়ে কি, তো হচ্ছে সুরাইজ। ও হচ্ছে 0.30, মানে 0.30 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগের চেয়েও কম সময় দিছে। এরপর ওয়াসিম, মাইশা, রিফাজ, সামিহা, আশরাফুল, আনাস, আনান, নিলয় চক্রবর্তী, ফাহিম, সবাই বিশ্বাস করবো না 0.5 সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও অর্ধেকেরও কম সময়ের মধ্যে তারা অ্যান্সার দিচ্ছে। সবার জন্য একটা হিউজ একটা হচ্ছে গিয়ে কি ক্ল্যাপ হয়ে যাক। তাহলে আশা করি তোমরা হচ্ছে গিয়ে কি এইটা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছো। তো দেখো, এরপরে আমাদের ক্যারিওকাইনোসিসের যে ফেজটা ছিল, সেটা কি ছিল মনে আছে? প্রোফেজ শেষ, মেটাফেজ শেষ, মেটাফেজ শেষ, তারপরে কি বলতো, অ্যানাফেজ, তাই না? তো এইবার আমরা চলে আসছি কি বলতো, অ্যানাফেজে। অ্যানা মানে কি জানো? গতি। অ্যানা মানে কি বলতো, গতি বা বেগ। তো জিনিসটা আমি হচ্ছে তোমাদেরকে বুঝাই দিই। হ্যাঁ, ধরো
এই যে হচ্ছে একটা কোষ, এই যে হচ্ছে কোষ, হ্যাঁ, এই যে হচ্ছে কোষ। কোষের ভেতরে ধরো এই যে কি, এই পাশে হচ্ছে এই যে তোমার হচ্ছে স্পিন্ডল তন্ত্র, স্পিন্ডল তন্ত্র, এই যে হচ্ছে ফাইবার গুলা, তাই না, এই যে ফাইবার গুলা। তো এই ফাইবারের সাথে কি লেগেছিল মনে আছে? এই ফাইবারের সাথে কিন্তু আমাদের ওই যে ক্রোমাটিড গুলা লেগেছিল, তাই না? ধরো এই যে একটা ক্রোমাটিড লেগে আছে না? তো মেটাফেজ পর্যায়ে শেষের দিকে কি হচ্ছিল বলতো? এই পাশের ক্রোমাটিড ওকে বিকর্ষণ করতেছিল, এই ক্রোমাটিডটা একে বিকর্ষণ করতেছিল, ফলে ক্রোমাটিড গুলা কিন্তু মাঝখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। কি বলতো? মাঝখান দিয়ে কি বলতো? ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাওয়ার পরে এই পাশের ক্রোমাটিডটা এই দিকে দৌড় মারবে, আর এই পাশের ক্রোমাটিড বা ক্রোমোজোমটা এই দিকে হচ্ছে দৌড় মারবে। এই যে মেটাফেজ পর্যায়ের শেষের দিকে ক্রোমাটিডটা হচ্ছে গিয়ে কি, মানে ভাগ হয়ে যাওয়ার পরে দুইটা ক্রোমাটিড, মানে একটা ক্রোমাটিড, মানে একটা ক্রোমোজোম থেকে কিন্তু দুইটা ক্রোমাটিড হয়ে গেল, তাই না? দুইজন যাবে দুই দিকে হচ্ছে দৌড় মারবে, এই দৌড় মারার যে পর্যায় সেটাকে আমরা কি বলছি বলতো? হচ্ছে গিয়ে কি, অ্যানাফেজ। এই দেখো, বিশ্বাস নালে দেখছো, এই যে দেখো এরা এই দুজন কিন্তু একসাথে ছিল, একসাথে লেগেছিল, আলাদা হয়ে যাওয়ার পরে অর্ধেক হচ্ছে এই পোলের দিকে দৌড় মারছে, আর বাকি অর্ধেক হচ্ছে এই পোলের দিকে হচ্ছে গিয়ে কি দৌড় মারছে, ঠিক আছে? এই দশাটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি, অ্যানাফেজ। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ক্রোমোজোম গুলো বিভক্ত হয়ে যায়, যে মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছিল, মাঝখান থেকে কি বলতো ভাগ হয়ে যে পরস্পর বিপরীত দিকে যে চলাচল শুরু করে দেয়, সেটাকে আমরা কি বলতেছি বলতো? হচ্ছে গিয়ে কি, অ্যানাফেজ বলতেছি, হ্যাঁ। এবং সেন্ট্রোমিয়ার, দেখো খেয়াল করো, দেখো তো এই ক্রোমাটিডের সাথে কি এই সেন্ট্রোমিয়ার আছে, এই ক্রোমাটিডের সাথে কি এই সেন্ট্রোমিয়ার আছে, এই ক্রোমাটিডের সাথে কি এই সেন্ট্রোমিয়ার আছে। এখন এই ক্রোমাটিড, এই সেন্ট্রোমিয়ারটা ক্রোমাটিডের ঠিক কোন জায়গায় অবস্থান করতেছে, এটার উপর ভিত্তি করে ক্রোমাটিডগুলোর বিভিন্ন আকার হয়। যেমন ভি আকার, কি বলতো? ভি আকারের হয়, এল আকারের হয়, জে আকারের হয়, আই আকারের হয়। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, তোমরা নিজেরাই বলো তো ভাইয়ারা, দেখো তো এই আকারটা কার মতো মনে হচ্ছে তোমার কাছে বলো তো? জে এর মতো মনে হচ্ছে না? তারপর দেখো তো এই যে এই আকারটা তোমার কাছে কি বলতো? ভি এর মতো মনে হচ্ছে না? দেখো তো এটা ভি এর মতো মনে হচ্ছে না? আবার দেখো যে এইটা কি বলতো? একদম আয়ের মতো মনে হচ্ছে না? এই যে আয়ের মতো মনে হচ্ছে না জিনিসটা, ঠিক আছে? আবার দেখবে যে কিছু কিছু থাকে যে এইরকম, এই যে কিসের মতো মনে হয় বলতো? এল এর মতো হচ্ছে কি কি মনে হয়। তো যদি ক্রোমোজোমটা ভির মতো মনে হয়, সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কি বলতো? মেটাসেন্ট্রিক মানে কি, সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে? মাঝখানে। যদি এল এর মতো মনে হয়, সেটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক, মানে মাঝখান থেকে একটু দূরে হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ারটা আছে। এরপর জে হইলে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হইলে কি বলতো? একদম টেলোসেন্ট্রিক। তো এইগুলা কি তোমার হচ্ছে গিয়ে কি পরীক্ষায় 100% আসবে? হ্যাঁ অবশ্যই। এরপরে আর একটা কুইজ আছে, এই এখন খালি কুইজে ভরা, কারণ শোনো এই চ্যাপ্টারের বেসিকটা তো আগে আমাকে ক্লিয়ার করে নিতে হবে, তা না হলে কুইজ দিলে তো তোমরা পারবা না। তো এইটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যে ক্রোমোজোমটা ভি আকারের হইলে নামটা কি তোমরাই বলো? মেটাসেন্ট্রিক। তারপরে এল এর মতো আকার হইলে কি? সাব মেটাসেন্ট্রিক। জে এর মতো হইলে কি? অ্যাক্রোসেন্ট্রিক। আর আয়ের মতো হইলে কি বলতো? হচ্ছে গিয়ে কি একদম টেলোসেন্ট্রিক হচ্ছে কি ক্রোমোজোম। এবং আমরা কোন দশায় পাচ্ছি? অ্যানাফেজে। এবং খেয়াল করো, এই পর্যায়ে ক্রোমোজোম গুলার দৈর্ঘ্য, মানে এই যে ক্রোমোজোম গুলার সাইজ কিন্তু আকার একটু বাড়তে থাকে, একটু লম্বা হচ্ছে গিয়ে কি বড় বড় হইতে থাকে, ঠিক আছে? তো এই কয়টা পয়েন্ট আমরা হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, এই যে তোমার হচ্ছে জিয়া সরকার, তামিম জিয়া সরকার খুব ভালো একটা কোশ্চেন করছে, তুমি যদি এইগুলো লেখো ফুল নাম্বার হচ্ছে গিয়ে কি পাবা, ঠিক আছে? তো আবারও বলতেছি, অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলা মাঝখান থেকে ভাগ হয়ে যায়, অর্ধেক ক্রোমোজোম এইদিকে, বাকি আরেকটুকু তার বিপরীত দিকে দৌড় মারে। যখন দৌড় মারে তখন ওই ক্রোমোজোম গুলাকে দেখতে ভি এল জে আই এরকম শেপের মতো মনে হয়, মানে এরকম অক্ষরের মতো দেখায়। যদি ভির মতো মনে হয়, তখন সেই ক্রোমোজোমটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি ক্রোমোজোমটা দেখতে এল এর মতো মনে হয়, সেটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক। জে এর মতো মনে হইলে অ্যাক্রোসেন্ট্রিক। আর আয়ের মতো যদি ক্রোমোজোমটা দেখতে হয়, সেটাকে আমরা কি বলি? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে কি আমরা বলি। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, এগুলা মুখস্থ করতে হবে, কারণ এইখানে এগুলো পরীক্ষা 100% আসবে। এবং এই অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে ক্রোমোজোমটা আকারে কি বলতো বলতে থাকে, হ্যাঁ। তো তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে ফেলবা, ভি এল জে আই, এবং আজকে থেকে এটা পড়বা। কারণ কি জানো, এই যে আমি ধরো মেডিকেলে, ধরো এই যে তোমাদের দোয়া থাকলে হয়তো বা কালকে ডাক্তার হয়ে বের হয়ে যাব, ঠিক আছে? কালকে আমার ফাইনাল প্রফের রেজাল্ট হচ্ছে দিবে, তো সবাই আমার জন্য কিন্তু দোয়া করবা, হ্যাঁ। তো আমাদের কিন্তু এখনো হচ্ছে, মানে আমাদের টিচাররা আমাদেরকে যখন ভাইবা বোর্ডে প্রশ্ন করে, তখন আমাদেরকে বলে, বলো তো বাবা, একটা ক্রোমোজোম যদি ভি শেপের হয়, তখন সেটাকে আমরা কোন ক্রোমোজোম বলবো? আমাদের বলতে হবে, স্যার ওটাকে আমরা মেটাসেন্ট্রিক বলি। যদি বলে যে বলো তো এল এর মতো হয়, তাহলে কি সাব মেটাসেন্ট্রিক। জে এর মতো হলে কি? অ্যাক্টোসেন্ট্রিক। আর সেন্ট্রোমিয়ারটা যদি একদম টেলে থাকে, ধরো এই যে একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের একদম টেলে যদি সেন্ট্রোমিয়ারটা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো স্যার? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো, ঠিক আছে? তো দোয়া করো, এই যে নুসরাত জান ইনশাল্লাহ বলছে, ইউসুফ ইনশাল্লাহ, সবাই কিন্তু দোয়া করো, হ্যাঁ। ওকে, তো
ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে কি তাহলে পারবো, ঠিক আছে। এরপরে দেখো আমরা একদম লাস্ট স্টেজে চলে যাব, কি বলতো, সেটা নাম হচ্ছে গিয়ে কি, আচ্ছা এরপরে একটা কুইজ আছে, হ্যাঁ। তো তোমরা একটু কষ্ট করে কুইজটার অ্যান্সার আমাকে একটু টাইপ করে হচ্ছে গিয়ে কি বলতো ঠান্ডা মাথায়, ঠিক আছে। কি কুইজ দেখো তো, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলার দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। এই যে একটু আগে কিন্তু পড়াইছি যে একটা ধাপে তোমার কি বলতো হচ্ছে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকে। অ্যান্সার দাও তো একটু তাড়াতাড়ি। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি প্রোমেটাফেজ? আচ্ছা সবাই বলতেছে হচ্ছে সি। সবাই যেহেতু সি বলতেছে, আমাদের কি গণতন্ত্রের সাথে যাওয়া উচিত? হ্যাঁ, আমরা বিশ্বাস করি, আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের সাথে যাওয়া উচিত। তো এই যে আবরার, অর্পিতা, নওশিন, সুহা, মাসনুন, মেহরাব, মেশকাত, সিয়াম, ঠিক আছে, তানিশা, নীলা, সিয়াম, মাহি, সবাই কিন্তু বলতেছে সি অ্যান্ড হ্যাঁ অ্যানাফেজ। এই যে এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো তো এই যে একটু আগেই কিন্তু আমরা পড়ছিলাম যে অ্যানাফেজে ক্রোমোজোম গুলার দৈর্ঘ্য কিন্তু কি বলতো বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। তো আশা করি আমরা তাহলে হচ্ছে গিয়ে কি পারবো। এইবার দেখো অ্যানাফেজের পরে কি বলতো টেলোফেজ। এটা কি বলতো কোষ বিভাজনের একদম শেষ পর্যায়ে, তাই না, মানে এই যে ক্যারিওকাইনেসিসের একদম শেষ পর্যায়ে টেলোফেজ। তো শুনো, এই টেলোফেজ পর্যায়ের এই চারটা জিনিস তুমি যদি মনে না রাখো তাও সমস্যা নাই, খালি এইটুকু মনে রাখবা। দেখো সেটা হচ্ছে এইটা প্রোফেজের বিপরীত। কি বলতো, প্রোফেজের কি বলতো বিপরীত কাজগুলো হবে। এটা কি বলতো কার বিপরীত? একদম প্রোফেজের কি বলতো হচ্ছে গিয়ে কি বিপরীত। এই কথাটা মনে রাখলেই হচ্ছে গিয়ে কি তোমার হয়ে যাবে। কি রকম, খেয়াল করো, প্রোফেজে কি পানিটা বের হওয়া শুরু করছিল না নিউক্লিয়াস থেকে, এখানে পানিটা কি বলতো আবার যোগ হবে। এই দেখো পানি পুনরায় কি বলতো যোজন হবে, ঠিক আছে। তারপর ওইখানে ক্রোমাটিন তন্তুগুলো ক্রোমোজোম হয়ে গেছিল, তাহলে এইখানে ক্রোমোজোম গুলো আবার কিসে কনভার্ট হয়ে যাবে? ক্রোমাটিনের মতো পেঁচানো অবস্থায়, এই যে পেঁচাই যাবে, কি বলতো এরকম পেঁচাই পেঁচাই হচ্ছে গিয়ে কি যাবে। তারপরে প্রোফেজে কি নিউক্লিয়ার আবরণটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করছিল, তাহলে এইখানে কি বলতো পুনরায় কি বলতো আবার আবির্ভাব হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবং তোমরা মনে রাখবা এই যে টেলোফেজ পর্যায় যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু একটা কোষ, কি বলতো একটা কোষের ভেতরে দেখো তো কয়টা হচ্ছে আমরা নিউক্লিয়াস পাবো। একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস। কারণ কি, নিউক্লিয়াস বা ক্যারিওকাইনেসিসটা কি হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা কি তাহলে বুঝতে পারছি যে তোমার হচ্ছে গিয়ে কি টেলোফেজে কি হবে। টেলোফেজে হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে গিয়ে কি আমাদের ঘটনাটা কি হচ্ছে পুরো প্রোফেজের উল্টাটা। প্রোফেজে হচ্ছে গিয়ে কি পানি বিয়োজন হওয়া শুরু করছিল, তাহলে এইখানে কি বলতো পানি যোজন হবে। প্রোফেজে হচ্ছে গিয়ে কি মানে ক্রোমাটিন গুলা নাই হয়ে গেছিল, তাহলে এখানে ক্রোমাটিন গুলো আবার চলে আসবে। প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের যে আবরণ সেটা আস্তে আস্তে নাই হওয়া শুরু করছিল, এখানে আবার পুনরায় চলে আসবে, ঠিক আছে। এইবার কোষ প্লেট বুঝাচ্ছি। এবং আমাদের যখন হচ্ছে গিয়ে কি দেখো এই যে আমাদের যখন টেলোফেজ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এই যে একটা কোষের ভেতরে কি বলতো একটা কোষের ভেতরে তখন আমরা কয়টা নিউক্লিয়াস পেয়ে যাব? এই যে একটা, এই যে কি দুইটা আমরা কি পেয়ে গেলাম বলতো নিউক্লিয়াস কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেছে? একটা কোষের ভিতরে কয়টা নিউক্লিয়াস পেয়ে যাব আমরা? দুইটা নিউক্লিয়াস হচ্ছে গিয়ে কি পেয়ে যাব। তো এইবার খেয়াল করো, তাহলে আমার একটা কোষের ভিতরে দুইটা নিউক্লিয়াস, কিন্তু আমার মাইটোসিসে বানানো লাগবে কি বলতো একটা কোষ থেকে কি দুইটা কোষ বানানো লাগবে না? তাহলে এইবার এই টেলোফেজ পর্যায়ে শেষ হবে কি জানো, এই যে হচ্ছে কোষের কি প্রাচীর। এটা কি বলতো কোষের প্রাচীর। এটা কি কোষের প্রাচীর না? এই যে এই পাশের প্রাচীর, এটা কি এই পাশের প্রাচীর। দুই পাশের প্রাচীর থেকে একটা খাঁজ তৈরি হবে। একটা কি তৈরি হবে? একটা খাঁজ তৈরি হবে। যে এই পাশেরটা কি তৈরি হবে? একটা খাঁজ তৈরি হবে। এই খাঁজটার নামে কি জানো? কোষ প্লেট। কি বলতো এই খাঁজটার নামে কি? কোষ প্লেট, ঠিক আছে। তো এই পাশের খাঁজটাই সামনের দিকে আগাবে, এই পাশের খাঁজটাও সামনের দিকে আগাবে। আগাইতে আগাইতে দুই পাশের খাঁজটা যখন মিলে যাবে তখন দেখো তো কি হয়ে গেল ঘটনাটা, এটা একটা আলাদা কোষ হয়ে গেল, এটা একটা আলাদা হচ্ছে কোষে আলাদা সেপারেট হয়ে গেল। এইভাবে করে কোষ প্লেটের মাধ্যমে ফাইনালি দুইটা কোষ কি হয়ে যাবে বলতো একদম আলাদা হয়ে যাবে। এই দেখো এইখানে এই যে এইটাই হচ্ছে কোষ প্লেটের কথা বলছে, বুঝতে পারছো যে দুইটা কোষকে আলাদা করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ডিম হচ্ছে দৃশ্যমান সেল, ঠিক আছে। ক্লাস 8 আর 20-25 মিনিট আছে, ঠিক আছে। তো এইবার হচ্ছে কি তাহলে বুঝতে পারছি। তো এইবার দেখো সাইটোকাইনেসিস। ফাইনালি এই যে সাইটোকাইনেসিসটা কি অলরেডি তোমরা জানো, যে ধরো এই যে একটা কোষ, কোষের ভেতরে দুইটা নিউক্লিয়াস আছে। কয়টা নিউক্লিয়াস আছে? দুইটা নিউক্লিয়াস আছে। এবং এই দুইটা নিউক্লিয়াস তৈরি ছিল কোন ফেজে মনে আছে? ক্যারিওকাইনেসিস। কি বলতো ক্যারিওকাইনেসিসে। এইবার এই পাশে একটা কোষ প্লেট তৈরি হবে, এই পাশে একটা কোষ প্লেট তৈরি হবে, এবং এই কোষ প্লেটটা কে তৈরি করবে?
কোষের ভেতরে এন্ডোপ্লাজমিক জালিকা, কি বলতো, এন্ডোপ্লাজমিক জালিকা নামক একটা অঙ্গাণু আছে কোষের ভেতরে, ও সেটা তৈরি করবে। এই কোষ প্লেটটা সামনের দিকে আগাবে, এই কোষ প্লেটটা সামনের দিকে আগাবে। দুইটা কোষ প্লেট যখন দুই পাশ থেকে সামনের দিকে আগাবে তখন অটোমেটিক দেখো তো কোষ দুইটা কি হয়ে গেছে বলতো, আলাদা হয়ে পড়বে না? মানে তুমি চিন্তা করো, এই পাশ থেকে একটা কেচি দিয়ে তুমি কাটা শুরু করছো, এই পাশ থেকে একটা কেচি দিয়ে কাটা শুরু করছো, কোষ প্লেট হচ্ছে কেচির মতো। তাহলে দুই পাশ থেকে যখন কেটে ফেলছো তখন কি এইটা একটা আলাদা কোষ হয়ে গেছে, এই যে এটা একটা আলাদা কোষ, আর এই পাশে এটা কি বলতো একটা আলাদা কোষ হচ্ছে গিয়ে কি হয়ে গেল। তাহলে এইভাবে করে ফাইনালি সাইটোকাইনেসিসের মাধ্যমে কি বলতো কোষ দুইটাও আলাদা হয়ে গেল। ঠিক আছে, এই সানিমের আজকে বার্থডে, তো সবাইকে একটু হ্যাপি বার্থডে বলে দাও তো। ঠিক আছে, হ্যাপি বার্থডে সানিম। তো তাহলে আমরা কি বুঝতে পারছি? তো সেটা হচ্ছে গিয়ে কি সাইটোপ্লাজমিক অঙ্গাণুর, এই দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর সমবন্টনায়, এবং শোনো দুইটা কোষ যখন আলাদা হয়ে পড়বে তখন কোষের ভিতরে যা যা থাকে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড যা যা থাকবে সবগুলো দুইটা কোষের মধ্যে সমানভাবে কি বলতো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ও বলবে তুমি নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও, এইভাবে করে সবাই আলাদা করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এই যে সানিনকে সবাই উঠ করতেছে, হ্যাঁ আমি ডক্টর হয়ে যাব যদি তোমরা দোয়া করো, সবার দোয়া থাকলে ইনশাল্লাহ কালকে হয়ে যাব। ঠিক আছে, না তোমাদের কাছ থেকে বেশি ভিজিট নিব না, তোমাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিব। ঠিক আছে, তো তাহলে আমরা কি বুঝতে পারছি মাইটোসিসটা? তাহলে মাইটোসিসে কি হলো, ফার্স্টে ক্যারিওকাইনোসিস, তারপরে কি সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিসে নিউক্লিয়াসের বিভাজন হলো, তাই না? কয়টা স্টেপে? 5টা স্টেপে। কি কি আমরা বলি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর তারপরে কি টেলোফেজ। আর তারপরে কি হলো, সাইটোকাইনোসিস হওয়ার মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে নতুন দুইটা কোষ হচ্ছে গিয়ে সৃষ্টি হলো। ঠিক আছে, হ্যাঁ ফ্রি সার্ভিস দেবো জারিফ। ঠিক আছে, চেম্বার কোথায়? এখনো তো চেম্বার করি নাই। ঠিক আছে, ওকে। তো এইবার হচ্ছে গিয়ে কি দেখো, আমরা B2 মানে পরবর্তী লেকচারে চলে যাবো, খুবই ছোট 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমরা একটু ধৈর্য ধরলেই খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, দেখো মাইটোসিসের গুরুত্ব দেখো। তোমার বডিতে মাইটোসিস কেন হচ্ছে বলো তো? আকৃতি রক্ষা করা, আকৃতি এবং সমতা রক্ষা করা। দেখো তোমার বডির যে একটা আকৃতি, কোথাও কেটে গেলে, ধরো এইখানে আমার কেটে গেল, তাহলে এখানে আকৃতি নষ্ট হয়ে গেল না? এই জায়গায় পুনরায় হচ্ছে কোষ তৈরি করা কার কাজ বলতো? হচ্ছে মাইটোসিসের কাজ। অঙ্গজ ও অযৌন প্রজনন, খেয়াল করে দেখবা যে কিছু কিছু গাছ আছে গোলাপ ফুলের, তাই না? গোলাপ ফুলের গাছের এই একটা ডাল, এই ডালটা যদি আমরা মাটিতে পুঁতে দেই তাহলে এই ডাল থেকে কি হবে বলতো? পরে একটা হচ্ছে গিয়ে কি নতুন হচ্ছে একটা গোলাপ ফুল গাছ হচ্ছে গিয়ে কি তৈরি হবে না, তাই না? তো এই যে যখন তুমি একটা গাছের ডাল পুঁতে দিচ্ছ, ওই ডালটা কি গাছের একটা অঙ্গ, সেইখান থেকে নতুন করে একটা গাছ তৈরি করবে কে বলতো? হচ্ছে এই মাইটোসিস, কোষ বিভাজন। দেহের বৃদ্ধি, ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে তুমি যখন ছোট ছিলা তখন থেকে যে যে বড় হইছো, কেউ কি টেনে টেনে তোমাকে বড় করছে? না, তোমার বডির কোষগুলো বিভক্ত হয়ে হয়ে তোমাকে তৈরি করছে। ক্ষতস্থান পূরণ, বুঝাই দিছি। আচ্ছা, টিস্যু ক্ষয় পূরণ, ওই যে কোথাও ক্ষয় হইলে সেই জায়গাটা আবার কে বলতো? মাইটোসিস পূরণ করতেছে। অনিয়ন্ত্রিত মাইটোসিস, খেয়াল করো এটা খুবই মজার একটা জিনিস। ঠিক আছে, ধরো তোমার আমার কোষের, ধরো আমার হাতের এই জায়গার কোষগুলা এখন নর্মাল আছে, তাহলে এই কোষগুলো কি বিভাজিত হওয়ার দরকার আছে? দরকার কিন্তু নাই। কোনো কারণে ধরো এইখানের কোষগুলো না বারবার বিভক্ত হওয়া শুরু করলো, তাহলে কি হবে বলতে পারবা? তাহলে হুট করে এই জায়গার কোষগুলো যদি বারবার বিভক্ত হয়, বড় একটা চাকার মতো তৈরি হবে, এবং কোষগুলো বিভক্ত হচ্ছে, চাকাটা আস্তে আস্তে কি বড় হয়ে যাবে, ওইটাকে কিন্তু আমরা টিউমার বলি। কি বলি বলতো? টিউমার। এই যে আমাদের শরীরে টিউমার তৈরি হয়, এই টিউমারটা কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হয়। মানে কি, যেখানে এখন কোষ বিভাজন দরকার নাই ওইখানে বারবার কোষগুলো বিভক্ত হয়ে নতুন যে একটা কোষগুচ্ছ তৈরি করে, সেটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে টিউমার বলে থাকি। ঠিক আছে, তো এখন আমরা ওইটাই পড়বো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস। দেখো তো ধরো এই আমাদের একটা কোষ, হ্যাঁ এই একটা কোষ, এটা হচ্ছে কোষের ভিতরে ধরো হচ্ছে যে নিউক্লিয়াস। তো এই কোষের ভিতরে একটা প্রোটিন আছে, একটা কি আছে বলতো? একটা প্রোটিন আছে। এই প্রোটিনটার নাম কি জানো? এই প্রোটিনটার নাম হচ্ছে সিডিকে। কি বলছি বলতো? সিডিকে প্রোটিন। এই প্রোটিনটার কাজ কি জানো? এটা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এখন কোষ বিভাজন হওয়া লাগবে তাহলে কোষ বিভাজন করব, এখন লাগবে না তাহলে কোষ বিভাজন করব না। মানে এ হচ্ছে পুরো একদম সিকিউরিটির মতো, যে যখন লাগবে তখনই কোষ বিভাজন হবে, তাছাড়া কোষ বিভাজন হবে না। এই জিনিসটা সম্পূর্ণ কে দেখাশোনা করতেছে? এই সিডিকে নামক একটা প্রোটিন। এই দেখো মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়াটা একটা প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই প্রোটিনটার নাম কি বলছি বলতো? সিডিকে। ঠিক আছে, মনে রাখবা এটার নাম কি? সিডিকে। তো কোনো কারণে যদি এই নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন কি বলতো? বারবার কোষ বিভাজন হইতে পারে। মানে কোনো কারণে যদি এই প্রোটিনটা বুঝছো নষ্ট হয়ে যায়, কি বলতো? নষ্ট হয়ে যায়। ধরো নষ্ট হয়ে গেছে, প্রশ্ন হচ্ছে নষ্ট হয়ে গেলে তাহলে কি আর কেউ দেখাশোনা করার আছে যে আচ্ছা ঠিক আছে যে এখন কোষ বিভাজন হওয়া লাগবে না তাহলে বন্ধ রাখি? এরকম কিন্তু কেউ নাই। তাহলে তখন কি বলতো? বারবার কোষ বিভাজন হইতেই থাকবে। আর বারবার কোষ বিভাজন হইতে থাকলে কিসে কনভার্ট হয়ে যাবে বলতো?
টিউমারে পরিণত হয়ে যাবে, ওটাই বলছে। আর যেই টিউমারটা ধরো এইখান থেকে সারা বডিতে ছড়াই যাবে এবং তোমার মৃত্যুর কারণ হয়ে যাবে, সেই টিউমারটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে ক্যান্সার হচ্ছে কি আমরা বলে থাকি। তাহলে বুঝতে পারছো ক্যান্সার কিভাবে হবে, যে কোনো টিউমার থেকেই হচ্ছে গিয়ে কি ক্যান্সারটা হচ্ছে গিয়ে কি আসবে। একটা উদাহরণ দেওয়া আছে, দেখো খেয়াল করো। একটা ভাইরাসের নাম কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কি বলতো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাকে সংক্ষেপে আমরা কি বলি, এইচপিভি বলি। এই ভাইরাসটার বডিতে দুইটা জিন আছে, কি কি জিন বলতো, E6 আর কি বলতো E7 জিন। এই দুইটা জিন করে কি জানো, যেই কোষটাকে অ্যাটাক করবে সেই কোষটার হচ্ছে এই সিডিকেটাকে কি করে দেয় বলতো, নষ্ট করে দেয়। তাহলে সিডিকে নামক এই প্রোটিনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এবার বলতো ওই কোষটার বিভাজন কি বলতো অনিয়ন্ত্রিত হবে না, এবং এর ফলে এই যে তোমার এই ভাইরাসটা করে কি জানো, মেয়েদের শরীরে কি বলতো, মেয়েদের শরীরের জরায়ু মুখের হচ্ছে গিয়ে কি টিউমার তৈরি করে, সেই টিউমার থেকে পরবর্তীতে মেয়েদের জরায়ুর ক্যান্সারও হয়। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ছেলেদের কি হয় না, না এই রোগটা ছেলেদের হচ্ছে গিয়ে কি হয় না, ছেলেটা আগে গেল তাই না, কারণ ছেলেদের কি নাই, জরায়ু হচ্ছে গিয়ে কি নাই। বুঝা গেছে, ক্লিয়ার, ওকে। অগস্টটা তোমার নাম নিলাম, ঠিক আছে, ওকে। তো এইগুলা যদি হচ্ছে গিয়ে কি, আচ্ছা কোন রোগের বিশেষজ্ঞ হব, আমার ইচ্ছা আছে ভাইয়ারা, সেটা হচ্ছে কার্ডিওলজিতে যাওয়া, মানে হার্টের ডাক্তার হচ্ছে গিয়ে কি হওয়া। বুঝতে পারছো, এটা হচ্ছে গিয়ে কি আমার না সিডিকে লিউকোপ্লাস্ট, সিডিকে এক প্রকার প্রোটিন, ঠিক আছে, ওকে। না ভিজিট নিবো না তোমাদের কাছ থেকে, তো ভিজিট নিবো না, আমি তো বলছি। হ্যাঁ নাইম ফাইম নাম নিলাম তোমার, ঠিক আছে। এই কার বার্থডে গেল, একটু দেখি তো কার বার্থডে গেল, আচ্ছা মিস করে ফেলছি কার বার্থডে, ঠিক আছে, হচ্ছে। তো তাহলে আমরা কি এবার বুঝতে পারছি, ওকে। তাহলে এবার আমরা একটা কুইজে চলে যাই, সবাই একটু ভালো করে হচ্ছে গিয়ে কি কুইজটা দেখে ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, হ্যাঁ। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস বুঝতে পারছি, ফলাফল কি টিউমার। একটা এক্সাম্পল দিলাম কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, E6 আর E7 নামে দুইটা জিন থাকে, যারা কোষের ওই প্রোটিনটা, যেটা কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে, নষ্ট করে ফেলে, টিউমার এবং ক্যান্সার সৃষ্টি করে, হ্যাঁ। তো খেয়াল করো, এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা কোন ক্যান্সার তৈরির জিন আসে, ঠিক আছে, সবাই অ্যান্সার শুরু করে দাও। আচ্ছা জরায়ুর মধ্যে কি থাকে শোনো, জরায়ুতে হচ্ছে মেয়েদের মানে মেয়েরা যখন প্রেগনেন্ট হয় তখন বাচ্চাটা জরায়ুতে থাকে, ঠিক আছে। ওকে সবাই বলতেছে বি নাম্বার, তাই না, E7 বা বি, হ্যাঁ এই তো জাবির, তাসনিম, অধরা, সূর্য, নওশিন, নূরে হানিফ, আমালিয়া, তারপর নুসরাত, নওশিন, তামিম জিয়া সরকার, তাসফিয়া তোহা, তানজিনা, পার্থ, সবাই হচ্ছে গিয়ে কি কি বলতেছে বলতো, হচ্ছে গিয়ে কি সবাই বি নাম্বারের কথা বলতেছে। হ্যাঁ এই বি নাম্বারটাই কি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, যে E7, তাই না। তো আমরা শেষ করে দেই কুইজটা। তো 90% হচ্ছে গিয়ে কি কারেক্ট অ্যান্সার দিছে, এই যে দেখো কেবলই পড়লাম, তাই না, যে E6 আর E7 কোথায় থাকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে থাকে। ওরাই কি করে বলতো, হচ্ছে গিয়ে কি আমাদের শরীরে হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে মানে আমাদের না, মানে মেয়েদের শরীরে, মেয়েদের জরায়ু, যে জরায়ুর ভিতরে কি থাকে, প্রেগনেন্ট হইলে মেয়েরা হচ্ছে তাদের বাচ্চাটা হচ্ছে গিয়ে কি থাকে, ঠিক আছে, ওইটা ক্যান্সার তৈরি করে দেয়, ঠিক আছে, ক্লিয়ার। তো খেয়াল করো দেখি লিডার বোর্ডে, দেখি তো এবার কেই করছে। ও মাই গড, আশরাফুল ও এবার 1 সেকেন্ডের 1/5 সময় অ্যান্সার দিছে। এরপরে রিফাজ, আনিশা, মাইশা, ইউসুফ, আনাস, আবিদ, ওয়াসিম, তাজ, সৈকত, সবাই 0.5 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যান্সার দিছে। সবার জন্য হচ্ছে কারেক্ট একটা হাততালি হোক। সিফাত মল্লিকের নামটা নিয়ে নিলাম, ঠিক আছে। সাবিত একটু মিস্টেক করে ফেলছে, নওশিনও মিস্টেক করে ফেলছে হয়তো বা, ইনশাল্লাহ এর পরে ঠিক হয়ে যাবে। তো এইবার তাহলে আমরা বুঝতে পারছি, এইবার আমরা চলে যাই মিওসিস। শোনো এটাকে তুমি মায়োসিস বলো বা তুমি যদি কি বলো, এই যে মিওসিস বলো, কোনো হচ্ছে গিয়ে কি সমস্যা হচ্ছে গিয়ে কি নাই, ঠিক আছে। এবং শোনো কি বলছে, যে মিওসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া, দেখো এই ছবিটার দিকে তাকাও, একটা তোমার কোষ, এই একটা কোষ থেকে দেখো তো নতুন কয়টা কোষ তৈরি হয়েছে, 1 2 3 4টা, তার মানে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়েছে। সেকেন্ডলি খেয়াল করো তো, এই কোষের মধ্যে ক্রোমোজোম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, বাট নতুন কোষগুলোতে ক্রোমোজোম কয়টা করে আছে দেখো তো, 2টা করে ক্রোমোজোম আছে না। তার মানে যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে 4টা কোষ হচ্ছে গিয়ে কি তৈরি হয়েছে, এবং ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, এই কোষ বিভাজনটাকে আমরা কি বলতেছিলাম বলতো, হচ্ছে গিয়ে কি মিওসিস কোষ বিভাজন আমরা বলতেছিলাম না। এবং এটুকু মাথায় রাখবা যে মিওসিস কোষ বিভাজনে তোমার তোমার হচ্ছে কি নিউক্লিয়াস যেটা আছে কোষের, এটা 2বার বিভাজন হয়, কিন্তু ক্রোমোজোমটা কয়বার বিভাজিত হয় বলতো, মাত্র 1বার বিভক্ত হয়, এটা কিন্তু মাথায় রাখবা। মাইটোসিসে নিউক্লিয়াস হোক ক্রোমোজোম হোক 1বার করে বিভক্ত হয়, কিন্তু মিওসিসের ক্ষেত্রে
নিউক্লিয়াসটা 2 বার আর ক্রোমোজোম কয়বার, একবার হচ্ছে বিভক্ত হবে, ঠিক আছে। আর এই কারণেই ক্রোমোজোমের সংখ্যা কি বলতো অর্ধেক হয়ে যায়। একটা কোষ থেকে কয়টা হয় বলতো, 4টা অপত্য কোষ তৈরি হয়। এটার অপর নাম কি, হ্রাসমূলক বিভাজন। এবং কোথায় হয় মনে আছে, কোথায় হয়, এই তোমরা একটু অ্যান্সার দাও তো, কোথায় হয় এটা, কোথায় হয় এই কোষ বিভাজনটা? আমি তোমাদেরকে পড়াইছিলাম তাই না, শুরুতে পড়াইছিলাম। সেটা হচ্ছে গিয়ে কি, একটু হচ্ছে গিয়ে ক্যান্সার করো তো আমাকে, ঠিক আছে, যে যে হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে কি, গ্যামেটে। ভেরি গুড। এই গ্যামেট মানে কি, শুক্রাণু আর ডিম্বাণু বা জনন কোষ। এই তো তোমরা তো ভালো লেভেলের মনে রাখছো। সত্যি কথা, মানে আমি কিন্তু তোমাদের সময় থাকতে এত কিছু মনে রাখতে পারতাম না, কিন্তু তোমরা কিন্তু খুবই ভালো, মানে তোমাদের আসলে আমি অনেক ইমপ্রেসড, ঠিক আছে, যে তোমরা খুব সুন্দর করে হচ্ছে কি জিনিসটা মাথায় রাখছো। জনন মাতৃকোষ বাকি শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার সময় কি হয় বলতো, আমার হচ্ছে গিয়ে কি এই মিওসিসটা হচ্ছে গিয়ে কি হবে, ঠিক আছে। আর এইখানে ওই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে দেখে এটাকে আমরা কি বলছি, হ্রাসমূলক বিভাজন বলতেছি, ঠিক আছে। এইবার আমরা হচ্ছে গিয়ে কি একটা কি করব, একটা কুইজ নিব, তোমরা হচ্ছে গিয়ে কি টাইপ করে আমাকে একটু অ্যান্সারটা দিবা, ঠিক আছে। তো কুইজটা হচ্ছে দেখো, মিওসিস বিভাজনে নিউক্লিয়াসটা কয়বার বিভক্ত হয়। যে একটু আগেই বলছিলাম যে মাইটোসিসের সবগুলাই একবার একবার, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার একবার, কিন্তু মিওসিসের ক্ষেত্রে মনে আছে ক্রোমোজোম একবার, বাট নিউক্লিয়াস যেন কয়বার হচ্ছিল, 2 বার হচ্ছিল, তাই না। দেখি কারা কারা কারেক্ট অ্যান্সার দিছে। এই যে সেটা হচ্ছে গিয়ে কি, এই তোমার হচ্ছে গিয়ে কি সুমাইয়া, দীপ্তি ইসলাম, হুমায়রা, তারপর হচ্ছে গিয়ে কি আরো সেটা হচ্ছে গিয়ে কি, কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, সূর্য, তার্কি, আহানাফ, আতিশ, সানিম আহমেদ, সামিহা, নাজিয়া, তারপর বুলবুল, সাবের, ঠিক আছে, ঐশী, ঠিক আছে, তো আমিন, আলিজা, ঠিক আছে, সবাই হচ্ছে গিয়ে কি বলতেছে, হচ্ছে গিয়ে কি 2 বার করে। হ্যাঁ, তার মানে অ্যান্সার কি বলতো, 2 বার। এই দেখো একটু আগে আমরা পড়লাম তাই না, যে এখানে নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয় বলতো, 2 বার হচ্ছে গিয়ে কি সম্পন্ন হয়, তাই না। ওকে, তো এইবার দেখো আমরা যেটা পড়বো, মিওসিসটা কেন গুরুত্বপূর্ণ। দেখো, যৌন প্রজননে, এই যে আমাদের যে তোমাদের হচ্ছে প্রজননটা, মানুষ বলো বা তোমার হচ্ছে গিয়ে কি যে গাছপালা বলো, সবার যৌন প্রজননে মিওসিসটা গুরুত্বপূর্ণ। প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা। দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাই দেই, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসে যে ভাইয়া মিওসিসটা কেন গুরুত্বপূর্ণ। ধরো এই যে বাবা, ঠিক আছে, ওনার বডিতে কোষগুলা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, তোমরা বলো তো। ডিপ্লয়েড। এবং বলো তো মানুষের শরীরে মোট কয়টা ক্রোমোজোম থাকে, 46টা। এই 46টা ক্রোমোজোম, কয়টা ক্রোমোজোম বলো তো, এরকম 46টা ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম আছে। এবং এই ক্রোমোজোমগুলোকে আমরা কি ক্রোমোজোম বলি, ডিপ্লয়েড ক্রোমোজোম। কারণ কি 46টা ক্রোমোজোম এরকম জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। আবার ধরো একটা মা, তার শরীরেও এরকম কি আছে বলতো, ডিপ্লয়েড ক্রোমোজোম। মানে কি 46টা টোটাল ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম আছে, 46টা। টোটাল কয়টা বলতো, টোটাল 46টা ক্রোমোজোম আছে। এইবার মিওসিস কি বলতো, মিওসিস হবে, এই মিওসিস হয়ে বাবার বডি থেকে যে গ্যামেটটা তৈরি হবে, নাম কি, শুক্রাণু। কি বলতো, শুক্রাণু। কোন প্রক্রিয়ায় বলতো এটা, মিওসিস প্রক্রিয়ায় না, কোন প্রক্রিয়ায়, মিওসিস প্রক্রিয়ায় কি তৈরি, শুক্রাণু তৈরি হবে বা কি গ্যামেট তৈরি হবে। এবং সেইখানে ক্রোমোজোম কি থাকবে, হ্যাপ্লয়েড, তাই না, এরকম সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে ক্রোমোজোম থাকবে। হ্যাপ্লয়েড সংকট ক্রোমোজোম কত বলতো, তাহলে যদি অর্ধেক হয়ে যায়, মানে 46-এর যদি অর্ধেক হয়ে যায়, 46 মানে 2n, তখন শুধু n মানে কি 23টা। তাহলে বাবার যে শুক্রাণু, সেই শুক্রাণুর মধ্যে কয়টা ক্রোমোজোম আছে, 23টা। আবার মার শরীর থেকে কি আসবে বলতো, মিওসিস হয়ে আমরা কি পাবো, ডিম্বাণু পাবো না, কি পাবো, মিওসিস হয়ে কি তৈরি হবে, মার বডিতে ডিম্বাণু তৈরি হবে। সেই ডিম্বাণু কি হ্যাপ্লয়েড। তার মানে এইখানেও কয়টা ক্রোমোজোম থাকবে বলতো, 23টা ক্রোমোজোম থাকবে, তাই না। এইবার আমার কথা হচ্ছে ভাইয়ারা, এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এই দুইটা মিলেই তো আমরা তৈরি হয়েছি, তাই না। তাহলে এই যে এই শুক্রাণু আর ডিম্বাণুকে মিলাই দাও, এই যে মিলে গেছে, এরা দুজন কি মিলে গেছে, মিলে যায়। তাহলে বলো তো এইবার আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কয়টা করে তাহলে ক্রোমোজোম থাকবে, 23 + 23 মানে কয়টা বলতো, 46, তাই না। কয়টা, 46। সেটাকে আবার আমরা এখন কি বলবো, ডিপ্লয়েড বলবো না। খেয়াল করছো, তার মানে কিভাবে আমাদের বডিতে দেখো, মানুষের শরীর মানেই কয়টা ক্রোমোজোম, 46টা। তুমি, আমি যে ধরো এই যে তারিক, তারপর নাবিহা, তারপর আমি ধরো সিয়াম, তানিশা, ঠিক আছে, তারপর নূর, অরভিনা, সবাই আমাদের সবার বডিতে কয়টা করে ক্রোমোজোম, 46টা। তো কিভাবে 46টা রিস্টোর হয়েছে চিন্তা করছো। এখন ধরো এই মিওসিস নাই, তাহলে আমাদের এই যে বাবা,
বাবার শরীরে কয়টা ক্রোমোজোম? 46টা। এই যে ধরো মার শরীরেও কয়টা ক্রোমোজোম? 46টা। ধরো কোনো মিওসিস হয় নাই, মিওসিস যদি না হয় তাহলে কি কোনো ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক হবে? অর্ধেক হবে না। তাহলে বাবার বডি থেকে যে শুক্রাণু তৈরি হবে, কি তৈরি হবে? শুক্রাণু। সেই শুক্রাণুতেও কয়টা ক্রোমোজোম? 46টা। এইখানে যে ডিম্বাণু তৈরি হবে, কি তৈরি হবে? ডিম্বাণু। সেই ডিম্বাণুতেও কয়টা ক্রোমোজোম? 46টা। এবার এদের যদি মিলে যায়, এদের মিলেই তো তুমি তৈরি হবা। তাহলে দেখো তো বডির মধ্যে 46 প্লাস 46 মানে কত? 92টা ক্রোমোজোম হয়ে যাবে না? এবং এগুলো তো ডিপ্লয়েড ছিল, তাই না? তাহলে তুমি কি হয়ে যাবা? টেট্রাড হয়ে যাবা। কি বলতো? টেট্রাড, 4n হয়ে যাবা। এবার তুমি বলো, কোনো মানুষের বডিতে কি 92টা করে ক্রোমোজোম থাকতে পারে? বাঁধন, এই যে বাঁধন, তুমি বলো, নবনীতা তুমি বলো, তোমরাই বলো, আমি তোমাদের কাছেই হচ্ছে কি উত্তরটা চাচ্ছি যে কোনো মানুষের শরীরে কি তোমার হচ্ছে 92টা করে ক্রোমোজোম থাকতে পারবে না? তার মানে খেয়াল করো, তোমার শরীরে ক্রোমোজোম গুলো তোমার বাবা মা দুজনের বডি থেকে আসতেছে দেখে সবার ফার্স্টে তার বডি থেকে অর্ধেক আসবে, তার বডি থেকে অর্ধেক আসবে। এই অর্ধেক আর অর্ধেক মিলেই তো আবার কি বলতো তোমার বডিতে সম্পূর্ণ ক্রোমোজোম হয়ে যাবে। যদি মিওসিস না থাকতো, এই যে দেখো এখানে কোনো কি নাই, কোনো মিওসিস কিন্তু এখানে হচ্ছে নাই, তাহলে তোমার বডিতে ক্রোমোজোমের সংখ্যা মানুষের সংখ্যার কি বলতো দ্বিগুণ হয়ে যেত। তুমি হয়ে যাবে তখন ডাইনোসর বা অন্য কোনো কিছু হচ্ছে কি হয়ে যাইতা। তার মানে খেয়াল করো, তুমি যে প্রজাতি, তুমি যে মানুষ প্রজাতি, তোমাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পেছনে কে দায়ী বলতো? হচ্ছে কি মিওসিসটা দায়ী। তোমরা কি বুঝতে পারছো? কি হ্যাঁ, এলিয়েন হয়ে যেত, রাক্ষসে তৈরি হতে পারতো। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে, হ্যাঁ 4টা কোষ তৈরি হয়, মিওসিস 4টা, আমি তো একটা দিয়ে বুঝাইছি। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে তোমরা যদি ক্লিয়ার হও, তো দেখো যে প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা, ওই যে শুক্রাণু ডিম্বাণু নামক গ্যামেট তৈরি করে, ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি অনুযায়ী সমান রাখে। দেখছো, এই যে বললাম যে মানুষের বডিতে 46টাই রাখবে, পেঁয়াজের বডিতে 14টা, তাহলে পেঁয়াজের সময় যখন মিওসিস হবে তখন 14টাই ফাইনাল হিসেবে রাখবে। প্রজাতির বৈচিত্র্য বজায় রাখা, মানে নতুন নতুন প্রজাতি তৈরি করবে, এইগুলা তৈরি করবে সে। ঠিক আছে, তো মোটামুটি এগুলো একটু পড়বা, বইয়ের লাইন, এগুলা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো তোমাদের পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট, মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই প্রশ্নটা পরীক্ষায় আসেই, খুব কমন আসে। সেটা আমাদের পরীক্ষা হোক, তোমার স্কুলের পরীক্ষা হোক, আসবেই যে মাইটোসিস এবং মিওসিসের কি পার্থক্য। 1 নম্বর সংগঠনের স্থান, দেখো এই যে দেহকোষে কোনটা হবে? মাইটোসিস। আর জনন মাতৃকোষ, ওই যে যেখান থেকে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়, সেখানে কি হবে বলতো? হচ্ছে মিওসিস হবে। অপত্য কোষ, মাইটোসিস হলে নতুন 2টা কোষ হয়, আর মিওসিসে কয়টা কোষ হয়? নতুন 4টা। অপত্য মানে কিন্তু কি বলতো? নতুন, তাই না? কোষে ক্রোমোজোম সংখ্যা, দেখো মাইটোসিস হলে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, বাট মিওসিস হলে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যায় বলতো? অর্ধেক হয়ে যায়। আমরা একটু আগে হচ্ছে এটা পড়ছি, তাই না? এরপরে হচ্ছে দেখো নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের কি বলতো? বিভাজন। খেয়াল করো, আমরা কিন্তু একটা কুইজে ধরছিলাম যে মাইটোসিসে নিউক্লিয়াস হোক ক্রোমোজোম হোক সবারই কয়বার করে বিভাজন হবে? একবার। কিন্তু মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন 2বার হবে, ক্রোমোজোমের একবার। আর এই কারণেই কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যাচ্ছিল বলতো? অর্ধেক হয়ে যাচ্ছিল, তাই না? আমরা একটু আগে পড়ছিলাম। তারপরে ফাইনালি কাজটা কি? আমরা সবাই জানি যে মাইটোসিসের কাজ হচ্ছে দেহের কোথাও কেটে গেলে সেটা পূরণ করা, তোমার দৈহিক বৃদ্ধি করা। আর মিওসিসের কাজ কি? ওই যে শুক্রাণু এবং ডিম্বাণু নামক কি তৈরি করা বলতো? গ্যামেট হচ্ছে গিয়ে কি তৈরি করা। ঠিক আছে, ওকে আকিফ, হ্যাঁ তোমার নাম নিলাম। তুহিন, রোনালদো বলছো, তোমার কি ফেভারিট রোনালদো? আচ্ছা, হ্যাঁ শুনো, পেঁয়াজও হয় বলতে কি, শোনো, পৃথিবীর সব উদ্ভিদ সব প্রাণী যখন তাদের প্রজনন করবে, মানে নতুন বংশবৃদ্ধি করবে, নতুন বংশ তৈরি করবে, তখন অবশ্যই তাদের কি বলতো? মিওসিসটা হবেই হবে, এটার কোনো মিস নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটা কিন্তু পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, তাহলে আমরা এটা পারবো আশা করি। ওকে, তো দেখো এই জিনিসটা আমি শুরুতে বুঝাই দিয়েছিলাম তোমাদেরকে, মনে আছে? এই যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, দেখো এই খেয়াল করো তো, ডিপ্লয়েড মানে কি? ক্রোমোজোম গুলো কিভাবে আছে দেখো তো, এই যে জোড়া, কি বলতো? ক্রোমোজোম গুলো কিন্তু এখানে কিভাবে আছে বলতো? জোড়ায় জোড়ায় আছে, তাই না? দেখো এই একটা জোড়া, এই আর একটা জোড়া, এই আর একটা জোড়া। এইবার এই জোড়া থেকে যখন আমি আলাদা করে ফেলছি এবং ক্রোমোজোম গুলো যে জোড়ায় জোড়ায় থাকে, এটাকে আমরা কি বলি? ডিপ্লয়েড বা কি 2n, n মানে নাম্বার, ডিপ্লয়েডকে আমরা 2n বলি। এবার প্রত্যেকটা জোড়া থেকে একটা করে ক্রোমোজোমকে আউট করে ফেলো। এই দেখো এখান থেকে একজন করে কি হয়ে গেছে? একজন কিন্তু আউট হয়ে গেছে, তখন প্রত্যেকে কি সিঙ্গেল হয়ে গেছে না? এই সিঙ্গেলকে আমরা কি বলি বলতো? হ্যাপ্লয়েড বলি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? শুধুমাত্র n। বোঝা গেছে? আমাদের দেহের প্রত্যেকটা কোষ কিন্তু কি বলতো? ডিপ্লয়েড। আর আমাদের শুক্রাণু ডিম্বাণু কি বলতো? হ্যাপ্লয়েড। আমাদের যখন জন্ম হয়েছে একটা শুক্রাণু আসছে হ্যাপ্লয়েড, আর একটা ডিম্বাণু আসছে কি? হ্যাপ্লয়েড। এরা মিলে কি আমাদের শরীর তৈরি করছে না? তো এরা মিলে যদি শরীর তৈরি করে, শরীরের প্রত্যেকটা কোষ কি? n+n মানে কি? 2n, মানে আবার কি বলতো?
ডিপ্লয়েড। কি বলতো? ডিপ্লয়েড। তাহলে তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, ওকে, আচ্ছা বুস্টার তোমার নাম নিলাম, ঠিক আছে। জারিফ, হ্যাঁ, হ্যাপ্লয়েড হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, এই দেখো, হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল আর ডিপ্লয়েড মানে কি বলতো হচ্ছে ডাবল। ডি তে ডিপ্লয়েড, ডি তে কি বলতো হচ্ছে গিয়ে কি ডাবল। ওকে, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি, আমরা শুরুতে এটা বুঝাইছিলাম। হ্যাঁ, তো লাস্টে দেখো আমাদের বোর্ডে একটা প্রশ্ন আসছে, তোমরা সবাই একটু এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যে নিচের কোনটিতে মিওসিস ঘটে। দেখো কোশ্চেনটা একটু কিন্তু কনফিউজিং, লাস্টে 24 সালেই আসছে, এটা ঢাকা বোর্ডেও অনেকবার আসছে। হ্যাঁ, দেখো অপশনগুলো কি কি? ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মূলের অগ্রভাগ এবং উদ্ভিদের পরাগধানী। বলো তো কি হবে অ্যান্সারটা? একটু কনফিউজিং কোশ্চেনটা, একটু অ্যান্সার করো তো। আচ্ছা, সবাই বলতেছে ডি, কেউ কেউ বলতেছে এ। হ্যাঁ, ডি এ, ঠিক আছে। আমি সব ফাইজা, সূর্য, সবার অ্যান্সার আমি হচ্ছে কি মোটামুটি ডি আর এর মধ্যে পাচ্ছি। মুয়াজ, রাব্বি, ইফতেখার, নিশাত, মাসনুন, হুমায়রা, তারপর মাইশা, সামিয়া, সবাই হচ্ছে ডি বলতেছে, আর কেউ কেউ এ বলছে। শোনো, এটাই এই কোশ্চেনটা আসলে এই এ আর ডি এর মধ্যে কনফিউশন হওয়ার মতো কোশ্চেন, কারণ দেখো এখানে ভ্রূণ মুকুল বসে, তাই না? তো ভ্রূণ মানে কি জানো? ওই যে একটা হ্যাপ্লয়েড শুক্রাণু, একটা হ্যাপ্লয়েড কি ডিম্বাণু, এদের মিলনের মাধ্যমে কি তৈরি হলো বলতো? একটা ডিপ্লয়েড কি জাইগোট তৈরি হলো না? ডিপ্লয়েড কি জাইগোট। এই জাইগোটটার এবার কি হবে জানো? বারবার বিভক্ত হবে, তাই না? এই যে বারবার কি বলতো বিভক্ত হবে, বারবার বিভক্ত হয়ে ও করবে কি জানো? একটা ভ্রূণ তৈরি করবে। কি তৈরি করবে? একটা ভ্রূণ তৈরি করবে। এবং সেই ভ্রূণটা দেখতে ধরো গাছ হলে গাছের মতো, মানুষ হলে কি বলতো মানুষের মতো হচ্ছে গিয়ে কি হবে। তো তোমরা দেখো ভ্রূণটা কিন্তু কি বলতো, এই যে ভ্রূণ বলো বা ভ্রূণ মুকুল বলো, এইটা কিন্তু জাইগোটের পরের ঘটনা। জাইগোটের পরে যত ঘটনা ঘটতেছিল সবগুলোতে কোন বিভাজন হচ্ছিল বলতো? মাইটোসিস হচ্ছিল না? কি হচ্ছিল? মাইটোসিস। সবগুলোতে কি হচ্ছে? মাইটোসিস। এবং এটাকে ভ্রূণ, ভ্রূণ আর ভ্রূণমুকুল সেম জিনিস, তাহলে এখানে কিন্তু আসলে কোন বিভাজন হচ্ছে? মাইটোসিস। তার মানে এ কিন্তু অ্যান্সারের মতো না। পাতা, পাতা আকারে বাড়ে, আকার কে বাড়ায়? মাইটোসিস। তার মানে এইটাও কিন্তু অ্যান্সার না। মূলের অগ্রভাগ, ধরো এইটা হচ্ছে একটা গাছের মূল, এইটুকু আছে। হ্যাঁ, একটু পরে মূলটা আকারে বড় হয়ে যাবে। তো মূলের আকার, এই দেখো আমার কথা প্রত্যেকবার চলে আসছে, আকার, আকারটা কে বড় করবে বলতো? হচ্ছে গিয়ে কি মাইটোসিস। উদ্ভিদের পরাগধানী, এই পরাগধানীর মধ্যে কি তৈরি হয় জানো? পরাগধানীর মধ্যে শুক্রাণু তৈরি হয়। কি বলতো? শুক্রাণু বা গ্যামেট তৈরি হয়। কি তৈরি হয়? গ্যামেট তৈরি হয়। তাহলে তোমরাই বলো এই পরাগধানীর ভিতরে কি তৈরি হয়? উদ্ভিদের শুক্রাণু তৈরি হয়। তাহলে অ্যান্সার কিন্তু কি বলতো? ডি হবে। তাহলে এবার কি তোমরা বুঝতে পারছো? ওকে, যদি বুঝতে পারো তাহলে হচ্ছে গিয়ে কি আজকের ক্লাস এখানেই শেষ। তো খেয়াল করে দেখো, বায়োলজি শব্দটা কিন্তু লজিক আছে। তোমরা যদি এই যে কোষ বিভাজনের আমি তোমাদেরকে যা পড়াইলাম এই নোটটা তোমরা যদি রাখো এবং তোমরা যদি তোমাদের লজিকটা কাজে লাগাও, দেখবা যে খুব সহজে মুখস্থ বিদ্যা ছাড়াই এই চ্যাপ্টার তোমরা হচ্ছে শেষ করতে পারবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, যেহেতু কালকে আমার রেজাল্ট দিবে, ইনশাল্লাহ যেন এর পরের দিন ডাক্তার সিয়াম হিসেবে তোমাদের সামনে হচ্ছে গিয়ে কি আসতে পারি, এবং ইনশাল্লাহ ডাক্তার হয়ে গেলে তোমাদের জন্য ফ্রি ট্রিটমেন্ট। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। এখানেই শেষ করছি আজকের ক্লাস।